আমি চিৎকার করতে পারছি না, আমার চিৎকার করার রাস্তা বন্ধ করে দিয়েছে। আমার শরীরে লাঠির আঘাতে আঘাতে শরীর থেকে রক্ত পড়ছে। আমার রক্তাক্ত জায়গাতে লবণ দিয়ে আমার যন্ত্রণা আরো বাড়িয়ে দিচ্ছে। কালকে রাত থেকে বিরতিহীনভাবে আমায় মেরে যাচ্ছে। মনে হচ্ছে নিজের জীবনের অন্তিম মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছি, যে কোনো সময় আমার প্রাণ পাখি উড়াল দিয়ে দিবে আমার আঘাতপ্রাপ্ত শরীর থেকে। পুলিশ কনস্টেবলরা আমায় মারতে মারতে আমার অবস্থা পুরো খারাপ করে দিয়েছে। মানুষ তার ইগো আর নিজের বদলা নেওয়ার জন্য কতটা নিচে নামতে পারে সেটা হৃদিতাকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। এখন মনে হচ্ছে কেন সেদিন হৃদিতা অমন করে নিজে থেকে কথা বলতে আসছিল, কেন আমার আর ডলির কাছে এসে ক্ষমা চেয়েছিল। আসলে সবকিছুই ছিল ওর প্ল্যানের অংশ। মনে হচ্ছে আমায় যদি এর চেয়ে কেউ মেরে ফেলতো তাহলে ভালো হয়তো। হঠাৎ করে আমার মাথা চক্কর দিয়ে ওঠে আর চোখটা কেমন করে জানি বন্ধ হয়ে আসছে। দুজন পুলিশ কনস্টেবল রাহুলকে ঝুলিয়ে রেখে মেরে যাচ্ছে, আর রাহুল চিৎকার করতে যেও চিৎকার করতে পারছে না। রাহুলের মুখে একটা ছোট ফর্মের বল ঢুকিয়ে রাহুলকে মেরে যাচ্ছে। হঠাৎ করে রাহুল নড়াচড়া বন্ধ করে শান্ত হয়ে যায়। পুলিশ অফিসাররা মারা বন্ধ করে দিয়ে রাহুলের পালস চেক করতে দেখতে পায় রাহুল অজ্ঞান হয়ে গেছে। তখন কনস্টেবলরা গিয়ে তার বড় অফিসারকে বলে। অফিসার এসে রাহুলকে পরীক্ষা করে সেখান থেকে তার ফোন নিয়ে কাউকে কল দেয়। কল দিয়ে কিছু কথা বলে শেষ করে কনস্টেবলদের উদ্দেশ্য করে বলে, এ তোরা এই ফকিরের বাচ্চাকে নদীর পাশে জমিতে ফেলে দিয়ে আয়, সাবধানে, যেন কেউ না দেখতে পায়। কনস্টেবলরা রাহুলকে নিচে নামিয়ে একটা গাড়িতে তুলে নিয়ে নদীর পাড়ের উদ্দেশ্যে গাড়ি ছুটলো। এবার জেনে আসি রাহুলের সাথে এমনটা হওয়ার কারণ কি। ফ্ল্যাশব্যাক 1 বছর আগে। বাবা মা ছাড়া পৃথিবীটা কতটা অসহায় সেটা আমার মতো অনাথ ভালোই বুঝতে পারছি। টাকা পয়সা সম্পত্তির জন্য কাছের মানুষগুলো হিংস্র চেহারাটাও দেখতে পেলাম। আপনারা হয়তো কিছুই বুঝতেছেন না, চলুন গল্পে যাওয়া যাক। হুম 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 একটা রুমের ভিতরে আমায় হাত পা বেঁধে মেরে যাচ্ছে আমার মামি, মামাতো বোন আর মামা। আমি যে চিৎকার দিয়ে কিছু বলবো সেটা কোনো পথ খোলা রাখেনি ওরা। আমার মুখে গুজে দিয়েছে কাপড়ের অনেক ছোট ছোট টুকরা। মনে হচ্ছে নিজের জীবনের অন্তিম যাত্রার সামনে দাঁড়িয়ে আছি। আমার শরীরে লাঠির আঘাতে ফেটে যাওয়া স্থান দিয়ে রক্ত পড়ছে, আর সেই আঘাতপ্রাপ্ত জায়গায় লেবু চিপে লেবুর রস আর লবণ ঢেলে দিচ্ছে। আমি এই যন্ত্রণা যে সহ্য করতে পারছি না, ব্যথা যন্ত্রণা সবকিছু মিলিয়ে আমার চোখের জল আমার চিৎকারের রূপ নিয়ে বের হয়ে যাচ্ছে। হে সৃষ্টিকর্তা, আমায় কেন এমন এই নিষ্ঠুরতম পৃথিবীতে পাঠালে? আর যদি পাঠাবে তাহলে কেন একটু শান্তি দিয়ে দিলে না? শুনেছি মানুষ সৃষ্টির সেরা জীব, তাহলে আমার উপর এত অত্যাচার কেন? কিছুক্ষণ পর আমার হাতের ও পায়ের বাঁধন খুলে দিয়ে মামা, মামি আর মামাতো বোন আমার রুম থেকে চলে যায়। আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি কিছু করেছি যার জন্য তারা আমায় এমন করে মারছে। সেটা ভাবলে আপনারা ভুল ভাবছেন। আসলে আমার সকল সম্পত্তি লিখে নেওয়ার জন্য এমন করছে। আজকে জোর করে সবকিছু লিখে নিয়েছে তারা। আমি তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে নিচে বসে পড়লাম। কিছু সময় পর শরীরে যন্ত্রণা কিছুটা কম হলে বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে নিজের বিছানায় বসে পড়লাম। আজকে থেকে এই বাড়ি মামার নামে হয়ে গেল। কিছু সময় পর নিচে থেকে মামির গলার স্বর শুনতে পেলাম। আমি তাড়াতাড়ি করে কাপড় পরে নিচে চলে গেলাম। নিচে যেতেই মামি বলেন, এই অনাথের বাচ্চা, রুমে পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? বাড়ির কাজগুলো কে করবে? তোর মরা বাপ আর তোর মা কি? না মামি, আমি করছি। রাহুল সবার জন্য খাবার রেডি করে মামা আর মামিকে খেতে দিয়ে তার মামাতো বোন সীমার রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। রাহুল সীমার রুমে ঢুকে খাবার টেবিলে রেখে যেই চলে আসবে তখনই রাহুল সীমাকে টান দিয়ে বিছানায় এনে ফেলে দিল। সীমা বিছানা থেকে উঠে রাহুলের সামনে এসে রাহুলের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, অনাথের বাচ্চা, অনাথ ইতুরের বাচ্চা, তোর সাহস হলো কি করে আমায় স্পর্শ করার? রাহুল গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। তখন সীমা বলে উঠে, কি রে অনাথের বাচ্চা, কথা বলছিস না যে? না, আরো কয়েকটা দিব তোকে। আসলে সীমা, তোর রুমের সুইচ বোর্ডে সমস্যা আর তুই ভেজা হাতে স্পর্শ করছিলি, তাই আমি। তোর তোর সাহস কম না? আমার নাম ধরে ডাকিস? তোকে বলছি না ম্যাডাম বলে ডাকার জন্য? তুই তো আমার বোন হস আর আমার ছোট। তো কি হয়েছে? তুই হলি আমাদের বাড়ির চাকর, সো ইউ কল মি ম্যাডাম। ইটস দ্যাট ক্লিয়ার? হুম। মাকে বলে দিস আমি কলেজে যাচ্ছি, আমার গাড়ি নিয়ে তুই হেঁটে চলে আসিস। খাবারটা খেয়ে যান। তোর হাতের খাবার খেতে ইচ্ছে করছে না আমার, আমি বাইরে খেয়ে নিব।
সীমা কথাগুলো বলে গাড়ির চাবি ঘুরিয়ে ঘুরিয়ে রুম থেকে বের হয়ে যায়। রাহুল একটা হাসি দিয়ে সেখান থেকে নিচে এসে কাজ করতে শুরু করে। এবার আপনাদের রাহুলের পরিচয়টা দিয়ে দিই। আমাদের গল্পের নায়ক রাহুল রাজ। মা বাবা কেউই বেঁচে নেই। রাহুলের বয়স যখন 9 বছর তখন রাহুলের মা বাবা মারা যান। রাহুলদের অনেক সম্পত্তি। রাহুল এবার অনার্স 2য় বর্ষে পড়ছে। রাহুলের মামা আর মামি মিলে সুযোগ বুঝে রাহুলকে তাদের সাথে নিয়ে আসেন, আর তারপর রাহুলের সাথে সকল সম্পত্তি নিজেদের নামে লিখে নেন। তারপর থেকে রাহুল হয়ে যায় নিজের বাসায় কাজের লোক। অবশ্য রাহুলের মামাতো বড় বোন সুমনা আপু বেঁচে থাকলে রাহুলের সাথে এমন কোনো কাজ হতো না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 4 বছর আগেই সুমনা আপু পরপারে চলে যায়। আর বাকিটুকু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। রাহুল নিচে আসতেই তার মামি বলে ওঠেন, কিরে শিয়া, কোথায়? মামি, সে তো কলেজে চলে গেছে। আচ্ছা, এই সব কিছু ধুয়ে রান্নাঘরে রেখে দে। বাসার সকল কাজ শেষ করে তারপর ভার্সিটি যাবি, না হলে সকালের কথা থাকে যেন। রাহুল একটা হাসি দিয়ে সকল কাজ শেষ করার জন্য রান্নাঘরে চলে যায়। সবকিছু গুছিয়ে রাহুল তার রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হতে যাবে, তখনই বুঝতে পারে তার শরীরে কয়েক জায়গায় ফুলে গেছে, আর সেখান থেকে এখনো অল্প অল্প রক্ত পড়ছে। রাহুল একটা কাপড়ের টুকরো দিয়ে মুছে একটা শার্ট পরে নিল। যখন ব্যাগ পিঠে নিল তখনই পিঠে প্রচন্ড ব্যথা শুরু হয়। রাহুল সকল ব্যথা সহ্য করে বের হয় ভার্সিটির উদ্দেশ্যে। রাহুল ভার্সিটিতে আসতেই রাহুলের বেস্ট ফ্রেন্ড শাকিল আর আরিফ রাহুলের সামনে আসে, বলে, কি রে, আজকে এত দেরি হলো যে? তোর তো দেরি হয় না। বাসার কাজ শেষ করে আসতে আসতে দেরি হয়ে গেছে। ভুলে গেছিলাম রে। তোকে কত করে বললাম আমাদের সাথে এসে থাকার জন্য, কিন্তু তুই মানা করে দিলি। বাদ দে সব কথা, এখন ক্লাসে চল। 3 বন্ধুই মিলে হাসাহাসি করে ক্লাসের দিকে যাচ্ছিল। তখনই রাহুলের সাথে একটা মেয়ের ধাক্কা লাগে। মেয়েটা মাটিতে পড়ে যায়। রাহুল মেয়েটার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আসলে আমি দেখতে পাইনি, আমরা কথা বলে আসছিলাম, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল, আই এম সো সরি। মেয়েটা মাটি থেকে উঠে রাহুলের গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলে উঠে, মেয়ে দেখলেই ধাক্কা খেতে ইচ্ছে করে। হ্যাঁ, তোদের মতো ছেলেদের জন্য আজকে মেয়েরা ভালোভাবে চলাফেরা ঘোরাফেরা করতে পারে না, নিজের ইচ্ছে স্বাধীন চলতে পারে না। তোকে দেখে তো মনে হচ্ছে ভালো ছেলে, কিন্তু তোদের মতো এমন চেহারার ছেলেদের দ্বারাই এমন কাজ করা সম্ভব। আসলে আপনি। তোর তো সাহস কম না, আমার মুখের উপর কথা বলিস? এই, তোরা এই ছেলেকে আমার সামনে থেকে নিয়ে যা, না হলে আমি এই ছেলেকে মেরে ফেলবো। অর্পা আর মিথিলা এসে রিদিতাকে বলে, হৃদয়, চল তো এখান থেকে, এই ছেলের সাথে কথা বলে লাভ নেই, চল তো ওইদিকে যাই। চল, এর সাথে কথা বলে লাভ নেই। আর শোন, তুই আমার সামনে পড়লে তোর অবস্থা খারাপ করে দিব। কথাটা বলে রিদিতা আর তার বন্ধুরা চলে যায়। শাকিল আর আরিফ রাহুলের সামনে এসে বলে, সরি বন্ধু, আমাদের জন্য তোকে কথা শুনতে হলো। রে বন্ধু, ভুলটা আমাদের ছিল। আরে বেটারা চল তো, আমি এসব কথায় কান দেই না। ছোট থেকে শুনতে শুনতে আমার গায়ে এখন সয়ে গেছে। রাহুল কথাটা বলে ক্লাসের দিকে হাঁটা দিল, আর পেছন পেছন আরিফ শাকিল আসছে। রাহুল ক্লাসে এসে সামনের সিটে বসে পড়ে। তখন রিদিতা ক্লাসে এসে প্রবেশ করে। রাহুলকে সামনের সিটে বসতে দেখে রিদিতা বলে ওঠে, ফকিরের বাচ্চা, তুই কোন সাহসে এখানে এসে বসছিস? কেন, এখানে বসলে কি কোনো সমস্যা? সামনে বসবে আমাদের মতো স্মার্ট শিক্ষিত মেয়েরা, তোর মতো গাইয়া খ্যাত ফকিররা না। ও আচ্ছা। রাহুল আর কোনো কথা না বলে পেছনে গিয়ে বসে। কিছুক্ষণ পর শাকিল আর আরিফ রাহুলের পাশে এসে বসে। স্যার ক্লাসে ঢুকে রাহুল আরিফ আর শাকিলের সাথে বসে পড়ে। কিছুক্ষণ পর স্যার ক্লাসে প্রবেশ করেন। সবার দিকে তাকিয়ে যে ক্লাস শুরু করবেন, তখন স্যার রাহুলের দিকে তাকিয়ে বলেন, কি রে রাহুল, পিছনে বসেছিস কেন? এমনি স্যার। তোরে না বসিস সামনে বসতে? স্যার, ক্লাস যে কোনো এক জায়গায় বসে করা যায়, সামনে বসে ক্লাস করলেই যেই স্যার আমি ভালো স্টুডেন্ট স্মার্ট হয়ে যাব এমনটা তো নয়। তা অবশ্যই ঠিক বলছিস তুই। রাহুল কথাগুলো একবার রিদিতার দিকে তাকায়, আর রিদিতা রাহুলের কথাগুলো শুনে রাগি চোখে রাহুলের দিকে তাকায়। এইদিকে অর্পা আর মিথিলা রিদিতা আস্তে আস্তে শুনিয়ে শুনিয়ে বলে, ঠান্ডা মাথায় কিছুক্ষণ আগের বদলা নিয়ে নিল ছেলেটা। এবার বুঝতে পারছি রাহুলকে কেন ভালো স্টুডেন্ট, কেন স্যাররা রাহুলকে এত ভালো পায়। রিদি, তুই ওর দিকে তাকিয়ে আছিস কেন? ছেলের সাহস কেমন দেখেছিস? দেখছিস, বুকের পাঠা আছে ছেলের। মিস রিদিতা আর রিদিতা, 2 হাত আপনারা ক্লাস করবেন না, বের হয়ে যাবেন। ক্লাস করার ইচ্ছা না থাকলে রুম থেকে বের হয়ে যেতে পারেন, দরজা আপনার সামনেই আছে। কেউ আর কোনো কথা বললো না। স্যার ক্লাস নেওয়া শুরু করলেন।
একজন স্যারের ক্লাসের পর আরেকজন স্যার এসে ক্লাস নিয়ে চলে গেলেন। ক্লাস শেষ করে রাহুল, শাকিল আর আরিফ শহীদ মিনারে বসে কথা বলছিল। তখনই রিদিতা এসে বলে, তোর তো সাহস কম না, তুই আমায় ক্লাসের সবার সামনে অপমান করিস। আমি আপনাকে কখন অপমান করলাম? তুই ক্লাসে আমায় ওই কথাগুলো শুনিয়ে শুনিয়ে কেন বললি? ক্লাসের কেউ এসে প্রতিবাদ করছে না, তাহলে তুই কেন এসেছিস রিদিতা? জানেন তো, চোরের মন পুলিশ পুলিশ। তুই জানিস আমি কে, আমার পরিচয় কি? আপনাকে দেখে আপনার সম্পর্কে জানা হয়ে গেছে আমার। আপনি কোনো অহংকারী বাবা মায়ের অহংকারী মেয়ে হবেন যে মানুষকে মানুষ মনে করে না। শাকিল, আরিফ চল এখান থেকে। রাহুল কথাগুলো বলে ভার্সিটি থেকে বের হয়ে আসে। রাহুল বাড়িতে এসে দেখতে পায় বাড়িতে কেউ নেই। রাহুল তার রুমে যাবে, তখন এসে শুনতে পায় অদ্ভুত কিছু শব্দ। রাহুল শব্দগুলো অনুসরণ করে কিছুটা সামনে যেতেই একটা রুম দেখতে পায়। রুমটা ছিল সীমার। রাহুল রুমের সামনে গিয়ে দেখতে পায় দরজা ভেতর থেকে ঠিকমতো লাগানো হয়নি। রাহুল দরজা ঠেলে দেখতে পায় আমি দরজা ঠেলে দেখতে পেলাম আমার মামাতো বোন সীমা আর একটা ছেলে অন্তরঙ্গ সম্পর্কে জড়িয়েছে। তারা এই পাপ কাজের নেশায় এতটাই বিভোর যে দরজাটা লাগাতেই ভুলে গেছে। আমি তো নিজের চোখকে বিশ্বাস করাতেই পারছি না। আমার মাথা যেন ঘুরতে লাগলো। কিছুক্ষণের জন্য আমি পাথরের ন্যায় শক্ত হয়ে গেলাম। তখন বললাম, সি 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 সীমা, এগুলো কি করছিস তুই? মামা আমি জানলে কি হবে বুঝতে পারছিস? রাহুলের কথা শুনে সীমা ও ছেলেটা আলাদা হয়ে যায়। ছেলেটা নিজের পোশাক পরে সেখান থেকে চলে যায়। সীমা নিজেকে ঢেকে রাহুলের উদ্দেশ্যে বলে, তুই এখানে এই সময়? না এলেই তো জানতে পারতাম না তুই এমন একটা কাজ করছিস। আমি জানতাম তুই একটা অহংকারী বদমেজাজি মেয়ে, কিন্তু তুই যে এমন একটা কাজ করবি না সেটা বুঝতে পারিনি। তোকে নিজের বোন বলতে আমার রুচিতে বাড়ছে। এইরকম পাপ কাজে নিজেকে জড়ানোর আগে একবার অন্তত মামা মামির কথা চিন্তা করতি। তোর এই কাজের কথা মামা মামি জানলে কাউকে নিজের মুখ দেখাতে পারবে না। দেখ রাহুল, তুই ভুল ভাবছিস। হ্যাঁ, নিজের চোখে আমি যা দেখেছি সেটাকে ভুল বলবো? ছি সীমা, ছি। রাহুল কথাগুলো বলে সীমার রুম থেকে বের হয়, নিজের রুমে চলে যায়। রাহুল ফ্রেশ হয়ে নিচে এসে সবার জন্য খাবার তৈরি করতে থাকে। কিছুক্ষণ পর মামা আর মামি বাসায় ফিরে আসেন। দুপুরের খাবার সবাই একসাথে খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায়। এদিকে বিকেলবেলা রিদিতা, মিথিলা আর অর্পা ছাদে দাঁড়িয়ে আছে। তখনও তিনজনই দেখতে পায় রাহুল একটা কবরস্থান থেকে বের হয়, নিজের চোখ মুছতে মুছতে। তখন অর্পা বলে, রাহুল আমাদের এলাকায় কি করে? আমি কি জানি? কালকে ওই ছোট লোকের বাচ্চাকে একটা উচিত শিক্ষা দিবই দিব। এই রিদিতা চৌধুরীকে অপমান করার পরিণাম কতটা খারাপ সেটা বুঝতে পারবে। আরে বাদ দে না, ক্লাসের কেউ কিছু বলছে না, তুই বলছিস কেন? সামান্য একটা রাস্তার ছেলে হয়ে ওর সাহস হলো কি করে আমার সাথে অমনটা করার? চল ঘুরে আসি কোথাও থেকে, এতে মনও ফ্রেশ হবে। এটাই ভালো হবে, চল রিদিতা। কথাটা বলে তিনজনই বেরিয়ে পড়ে। এদিকে সন্ধ্যেবেলা রাহুল বাসায় ফিরে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসে। এই সন্ধ্যেবেলা রাহুলের কাজ করতে হয় না, তার মামি কাজ করেন। কিছুক্ষণ পর সবাই নাস্তা করে যে যার রুমে চলে যায়। রাহুল যখন পড়ছিল তখন সীমা রাহুলের রুমের সামনে এসে দরজায় কড়া নাড়ে। রাহুল তাকিয়ে সীমাকে দেখতে পেয়ে বলে ওঠে, কি চাই ম্যাডাম, কিছু লাগবে? আমি জানি আমি তোর সাথে অনেক খারাপ আচরণ করেছি, তোর গায়ে হাত তুলেছি। আমার এসব কাজের জন্য ক্ষমা চাওয়ার কোনো সুযোগ আমি রাখিনি। তবুও তোর পায়ে ধরে বলছি ভাইয়া, তুই আমায় ক্ষমা করে দে ভাইয়া। আমি তো তোর নিজের বোন না, তবুও নিজের বোন মনে করে ক্ষমা করে দে ভাইয়া, প্লিজ প্লিজ। সীমা কথাগুলো বলে রাহুলের পা জড়িয়ে কান্না করতে থাকে। রাহুল কিছু বলছে না। সীমার চোখের জল রাহুলের পায়ে পড়ছে। রাহুল কি করবে বুঝতে পারছে না। তখন রাহুল নিজের সকল রাগকে ভুলে সীমাকে তার পা থেকে তুলে চেয়ারে বসিয়ে বলে, আচ্ছা যা, আমি তোকে ক্ষমা করে দিলাম। তোকে আমায় কথা দিতে হবে তুই ভবিষ্যতে এমন কাজ আর কখনো করবি না। পড়ালেখায় কোনো ফাঁকি ঝুঁকি দিবি না। আমার কথাগুলো রাখতে পারলে আমি তোকে ক্ষমা করে দিব। আমি তোর সব কথা রাখবো। যা, নিজের রুমে যা এখন। রাহুল তার পড়ালেখা শেষ করে নিচে এসে খাওয়া দাওয়া করে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রাহুল খুব ভোরে ঘুম থেকে উঠে নিচে এসে রান্নাঘরে সীমাকে দেখে অবাক হয়। রাহুল সীমাকে উদ্দেশ্য করে বলে, কি রে, তুই এত সকালে রান্না করে? আমি কেন? আজকে থেকে আমি সকাল দুপুরের নাস্তা খাবার আমি আর মা সবার জন্য তৈরি করব। তুই কোনো কাজ করবি না, তুই এখন শুধু পড়ালেখা করবি। আমরা এতদিন তোর সাথে খারাপ ব্যবহার। কালকে কি বললি আর এখন কি করছিস? সবকিছু মনে আছে আমার। পড়ালেখা করবি তাহলে রান্না করে কি? যা গিয়ে পড়তে বস। যা তো ভাইয়া, আমার ডিস্টার্ব করিস না। তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। কিন্তু যা তো তুই।
সীমা রাহুলকে সেখান থেকে তার রুমে ঠেলে পাঠিয়ে দেয়। রাহুল হাসতে হাসতে তার রুমে চলে যায়। এদিকে রাহুলের মামি নিচে এসে দেখতে পান সীমা রান্নাঘরে কাজ করছে। তখন সীমাকে বলেন, শিয়া, তুই রান্নাঘরে কেন? রাহুল কোথায়? ভাইয়া এসেছিল, কিন্তু আমি ভাইয়াকে তার রুমে পাঠিয়ে দিয়েছি। ভাইয়া মানে? ভাইয়াকে ভাইয়া বলবো না তো কি বলবো? মা, তোর শরীর খারাপ? তুই কি বলছিস এসব? মা, আমি ঠিক বলছি। কিছুক্ষণ পর সবাই খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে যায়। রাহুল রেডি হয়ে গাড়ির কাছে এসে সীমার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সীমাও চলে আসে গাড়ির কাছে। দুজনেই গাড়িতে বসে। রাহুল গাড়ি চালানো শুরু করে। কিছু সময় পর সীমার কলেজে সীমাকে নামিয়ে দিয়ে গাড়ি যে রেখে আসতে যাবে, তখন সীমা বলে, ভাইয়া, গাড়ি তুই নিয়ে যা। তুই একটা 30-এ এখানে চলে আসিস। না, গাড়ি এখানে থাক। না, আমি যা বলছি সেটাই। যা এখন তুই। রাহুল গাড়ি নিয়ে ভার্সিটিতে প্রবেশ করে গাড়ি পার্ক করে গাড়ি থেকে বের হয়। রাহুলকে গাড়ি থেকে বের হতে দেখে অনেকেই তাকিয়ে আছে। অর্পা আর মিথিলা বলে উঠে, এটা কি দেখছি আমি? যেই ছেলে গতকাল কি নোংরা পোশাক পরে ভার্সিটিতে এসেছিল, আজকে দামি একটা গাড়ি থেকে নামছে। এটা দেখে আমার মনে হচ্ছে কাসিম টিভির কোনো প্রোগ্রাম চলছে। রিদিতা অর্পা আর মিথিলার পিঠে দুটো থুম মেরে বসিয়ে দিয়ে বলে উঠে, এত গড়াগড়া করছিস কেন? দেখ গাড়ি কোথা থেকে ভাড়া করে নিয়ে আসছে হয়তো। বন্ধু, কি রে হঠাৎ করে গাড়ি নিয়ে? না, কালকের অপমানের বদলা নিতে। না বেশ সালা, আসলে ও আচ্ছা, এই ব্যাপার। তবে একদিক দিয়ে ভালোই হয়েছে, সীমা যে তোকে সাপোর্ট করছে এটাই অনেক ভালো। তারপর সবাই মিলে ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে রাহুল আরিফ আর শাকিলকে বিদায় দিয়ে চলে যায়। সীমাকে কলেজ থেকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে রাহুল দেখতে পায় খাবার টেবিলে সাজানো। রাহুলও ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নিজের রুমে চলে যায়। রাতের বেলা সবাই যখন খাবার খাচ্ছিল, তখন টিভি নিউজে সবাই শুনতে পায়, আজকে সিলেটের বড় রাস্তার পাশের মোড়ে কয়েকজন সন্ত্রাসীর মরদেহ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ এখনো সঠিক করে কিছু বলতে পারছে না, তবে সন্ত্রাসীদের বুকে বড় বড় করে লেখা আছে দ্য ডেথ টেবিল। এভাবে চলে যায় 10 দিন। এই 10 দিন সীমা রাহুলের সাথে অনেক ভালো ব্যবহার করেছে, নিজের ভাইয়ের মতো। এই 10 দিনে মনে হয়েছে সীমা ও রাহুল একজনের মায়ের পেটের ভাই বোন। পরের দিন সকালে রাহুল ভার্সিটিতে চলে যায়। আজকে অবশ্য সীমা কলেজ যায়নি, তাই রাহুল গাড়ি নিয়ে আসেনি। রাহুল ভার্সিটিতে আসতে রিদিতা বলে উঠে, কিরে ছোট লোক, আজকে তোর গাড়ি কোথায়? এই কয়েকদিন তো গাড়ি নিয়ে এসেছিলি। আপনার কি কোনো কাজ নেই? আমি তো আপনার সাথে নিজে থেকে কথা বলি না, তাহলে কেন আমার সাথে আসছেন কথা বলতে? আর কথা যখন বলতেই হবে তাহলে ভদ্রভাবে কথা বলতে পারেন না? না পরিবার থেকে ভদ্রভাবে কথা বলার সুযোগ পাননি? তোর মতো ছোট লোকের সাথে আমায় কথা বলতে হলে চিন্তা করে কথা বলতে হবে। ওই যে বললাম, আপনি কোন পরিবারের মেয়ে সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। রাহুল আর কোনো কথা না বলে সেখান থেকে ক্লাসে চলে যায়। কিছুক্ষণ পর স্যার ক্লাসে এসে ক্লাস শুরু করেন। ক্লাস শেষ করে যখন সবাই বের হচ্ছিল, তখনই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে কেউ কিছু কথা বলে। রাহুল তাড়াতাড়ি করে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাহুল বাসার সামনে আসতে দেখতে পায় বাড়িতে অনেক মানুষ। রাহুল হাঁটছে সামনের দিকে, কিন্তু এত মানুষ বাড়িতে কেন সেটাই বুঝতে পারছে না। রাহুল কিছুটা সামনে যেতেই তার মামির গলা শুনতে পেল। রাহুল তাড়াতাড়ি করে ঘরে ঢুকে পড়ে, আর ঘরে ঢুকে যা দেখতে পেল, এতে করে রাহুলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রাহুল কি করবে বুঝতে পারছে না। রাহুল ধীর পায়ে হেঁটে ফ্লোরে সাদা চাদর জড়িয়ে রাখা লাশটার সামনে চাদর সরিয়ে দেখতে পায় সীমা মাটিতে শুয়ে আছে। রাহুল সীমার লাশের পাশে ধপ করে বসে পড়ে। রাহুলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। রাহুল তার মামির দিকে তাকাতে রাহুলের মাম্মি রাহুলের দিকে কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠে, আমি বাসায় ফিরে কারো কোনো সারা শব্দ পাচ্ছিলাম না, তাই আমি যখন শিয়ার রুমের সামনে আসি তখন দেখি শিয়া তার রুমের ফ্যানের সাথে ঝুলছে। কথাটা বলে মামি কান্না করতে থাকেন। রাহুল কি বলবে বুঝতে পারছে না। তখন রাহুল সীমার হাতে একটা কাগজ দেখতে পায়। রাহুল কাগজটা নিয়ে দেখতে পায় সেখানে লেখা আছে, ভাইয়া, আমায় ক্ষমা করে দিস। আমি তোর কথাগুলো রাখতে পারলাম না। চেষ্টা করেছিলাম তোর কথা রাখার জন্য, কিন্তু রাখতে পারিনি। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, এমনকি তোর উপর হাত তুলেছি। ভাইয়া, আমায় ক্ষমা করে দিস। ভালো থাকিস, আর আমার মা বাবাকে দেখে রাখিস। আমার মা বাবা আর কেউ রইল না রে ভাইয়া, এখন তুই তাদের জন্য সবকিছু। ইতি তোর বিয়াদব বোন সীমা। রাহুল চিঠিটা পড়ে সীমার প্রাণহীন দেহটাকে জড়িয়ে ধরে কান্না করছে। কিছু সময় পর বাসায় পুলিশ আসে আর জিজ্ঞাসা করে, আপনাদের কারোর উপর কি কোনো সন্দেহ হয়?
না, আমাদের কারোর উপর কোনো সন্দেহ হয় না। পুলিশ অফিসার বলেন, তাহলে লাশ আমাদের দিয়ে দিন, আমরা পোস্টমর্টম করে সবকিছু নিজেরাই করে নিব। না, আমার মেয়ের শরীরে কাটাছেঁড়া হোক, এটা আমরা চাই না। অফিসার, আপনারা এখন আসতে পারেন। পুলিশ অফিসার চলে যায়। 2 ঘন্টা পর সীমাকে সমাহিত করা হয়। সীমার মৃত্যুর খবর শুনে আরিফ আর শাকিলও আসে। শাকিল ও আরিফ রাহুলকে শান্ত করার চেষ্টা করছে। সবাই সকল কাজ শেষ করে চলে যায়। রাহুল তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। রাতের বেলা রাহুল সবার জন্য খাবার তৈরি করে। তার মামা আর মামির রুমে গিয়ে বলে, মামা মামি চলো তোমরা খেয়ে নিবে। না, আমার খিদা নেই, তুই খেয়ে নে। তুই খেয়ে ঘুমিয়ে পড়। তোমাদের শরীর খারাপ করবে না খেলে? চলো তো এখন। রাহুল জোর করে তার মামা মামিকে নিয়ে খাবার টেবিলে চলে যায় আর দুজনকে খাইয়ে দিচ্ছে নিজের হাতে। রাহুলের মামা আর মামি অবাক চোখে রাহুলের দিকে তাকিয়ে আছেন, তার চোখের জল ফেলছেন। তখন রাহুলের মামা রাহুলকে বলেন, তোর সাথে তো আমরা অনেক খারাপ ব্যবহার করেছি, তারপরও তুই আমাদের। তো কি হয়েছে? মামা হচ্ছে মায়ের ভাই, মাতুল সমান, আর মামি হচ্ছে মায়ের পরবর্তী স্থান। আমাদের ক্ষমা করে দে বাবা, আমরা সম্পত্তির লোভে অন্ধ হয়ে গেছিলাম। আরে কথা বলা বন্ধ করে খাও তোমরা। সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে রাহুল যেই ভার্সিটিতে প্রবেশ করতে যাবে তখন রিধিতা রাহুলের সামনে এসে দাঁড়ায়। আর রাহুল বলে, কি ব্যাপার, আপনি রাস্তা আগলে দাঁড়ালেন কেন? তোকে বলছি না আমায় কোনো প্রশ্ন করবি না। প্রশ্ন আমি তোকে করব। আচ্ছা করুন, কি প্রশ্ন করবেন? তুই কালকে আমার সিটে বসছিস, তার উপর আমায় কথা শুনিয়েছিস, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। শাস্তি পেতে হবে মানে? ওই তোরা বল একে কি শাস্তি দেয়া যায়। বন্ধুদের উদ্দেশ্য করে বলে রিধিকাকে আজকে আরিফ আর শাকিল ভার্সিটিতে আসেনি। রিধিতার কথা শুনে ওর এক বন্ধু এক এক রকমের শাস্তির নাম বলছিল। তখন অর্পা বলে উঠে, রিদিতা, কালকে না তোর পানির বোতল ড্রেনে পড়েছিল ওইটা? গুড আইডিয়া। দেখুন, আমি ক্ষমা চাইছি কালকে সবকিছুর জন্য। আমার জন্য মেজাজ ভালো নেই, তাই আমায় এসব শাস্তি দিয়েন না। তুই এসব বলে পার পেয়ে যাবি ভেবেছিস? তাহলে তুই ভুল ভাবছিস। তুই ভুল করেছিস, তার মাসুল তো দিতেই হবে। কথাগুলো বলে রিদিতা আর ওর বান্ধবীরা আমার দিকে এগোতে লাগলো, আর আমি পিছাতে লাগলাম। পিছাতে পিছাতে আমি হঠাৎ আমার চোখ পড়ে পিছনে। আমি একটা ড্রেনের ঢাকনা খোলা, আমি সেটা দেখে পাশ কেটে সরে আসি, কিন্তু রিদিতা আমার দিকে তাকিয়ে হাঁটছিল আর পড়ে গেল ড্রেনের ভিতরে। রিদিতাকে ড্রেনের ভিতরে পড়তে দেখে সবাই রিদিতাকে নিয়ে হাসাহাসি করছে। আমি দাঁড়িয়ে আছি চুপচাপ। আমি যে হাসছি না এটা নয়, আমি হাসছি, তবে ভেতর ভেতর নিজেকে কিছুটা স্বাভাবিক করে আমি কিছুটা এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বললাম, চলুন উঠে আসুন এখন। তুই সর, তোর মতো ছোট লোকের হাতে আমি হাত রাখবো? ছোট লোককে সেটা এখন সবাই দেখতে পাচ্ছে। যেখানে পড়েছেন সেখান থেকে বাজে দুর্গন্ধ আসছে। আপনার বান্ধবীরা চলে গেছে, তাড়াতাড়ি উঠে আসুন। রাহুল রিধিতাকে গাড়ি থেকে তুলে নিয়ে বলে, যান বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিন, আর কারোর সাথে খারাপ কাজ করার আগে 3 বার ভেবে নিবেন। আসি আমি। রিধিতা চলে যায় গাড়ি নিয়ে বাসায়, আর রাহুল চলে যায় ক্লাসে। রাহুল গিয়ে দ্বিতীয় সারির একটা সিটে বসে পড়ে। কিছু সময় পর কয়েকটা ছেলে ক্লাসে প্রবেশ করে। রাহুল তখন বই পড়ছিল। তখন রাহুল উড়ে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খায়। দেওয়ালের সাথে ধাক্কা খাওয়ার সাথে সাথে রাহুলের মাথা ফেটে রক্ত বের হয়। রাহুল মাথা চেপে ধরে দাঁড়াতেই একটা ছেলে বলে উঠে, এই সিটটা হলো আমার, তুই এখানে বসার সাহস পেলি কোথা থেকে? যা পিছনে গিয়ে বসে পড় চুপচাপ। কোনো কথা না বলে নিজের মাথা চেপে ক্লাস থেকে বের হয়ে একটা গাছের নিচে বসে পড়লাম। মাথাটাও কেমন যেন ঘুরছে, কি করব বুঝতে পারছি না। হঠাৎ করে চোখ দুটো বন্ধ হয়ে গেল। রাহুলের যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় একটা রুমে শুয়ে আছে। তার পাশে আরিফ, শাকিল আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তখন রাহুল বলে, তোরা এখানে, আর আমি এখন কোথায়? তুই হাসপাতালে আছিস, আর আমাদের এখানেও আসতে বলেছে। কে উনি? আমার নাম ডলি, আমি তোমাদের সাথেই পড়ি। আসলে ক্লাসে যে ছেলেটা তোমায় মেরেছে সে হচ্ছে শহরে মাফিয়া ও ড্রাগসের ব্যবসায়ী জয়নালের ছেলে ডনি। তুমি যে সিটে বসেছিলে ওই সিটে ডনি ছাড়া কেউ বসে না। কিন্তু ওই ছেলেকে তো আমি এই কয়েক মাসে ক্লাসে দেখিনি। রাহুল, তোকে এটা বলা হয়নি আমাদের। আসলে ডনি খুব কম সময় ভার্সিটিতে আসে। যখন ড্রাগসের মজুদ ভার্সিটিতে শেষ হয়ে যায় তখনই ডনি আসে। মানে? পরে শোনা যাবে, তুমি রেস্ট নাও, আমি আসছি বিল মিটিয়ে। রাহুল চোখ বন্ধ করে শুয়ে আছে, আর মনে হচ্ছে সীমার কথা আর সুমনা আপুর কথা। রাহুলের চোখগুলো ভিজে ওঠে। রাহুল চোখের জল মুছে চোখ বন্ধ করে মুখে একটা হাসি বজায় রেখে সিটি বাজাতে থাকে। কিছু সময় পর রাহুলকে নিয়ে আরিফ আর শাকিল বাসায় চলে যায়, আর ডলি চলে যায় ডলির বাসায়।
আরিফ আর শাকিল মামা মামিকে সবকিছু খুলে বলে। তখন মামা বলে, বাবা তুই চিন্তা করিস না, আমি ওই ছেলেকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। মামা বাদ দাও তো, কুকুর কুকুরের মতো কাজ করেছে, তাই আমরাও কি কুকুরের মতো কাজ করব? রাহুল ঠিক বলেছে, ঝামেলা বাড়িয়ে লাভ নেই। নিজের 2 মেয়েকে তো হারালাম, এবার এই ছেলেকেও কি হারিয়ে ফেলবো? রাতের বেলা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এদিকে ডনি তার বাবাকে বলছে, বাবা, আমাদের কয়েকজন এজেন্টের কোনো সন্ধান পাচ্ছি না, সকল এজেন্টের লোকেশনও বের করা যাচ্ছে না। ডনির বাবা ডনির গালে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, লজ্জা করছে না তোর এই কথা বলতে? আমি বসকে বলে তোকে এই বাংলাদেশের দায়িত্ব দিয়েছি, আর সেই জায়গায় তুই কোনো কিছুই খুঁজে বের করতে পারছিস না। তোর জন্য বসের কাছে আমায় শুধু শুধু কথা শুনতে হচ্ছে। বাবা, আমি চেষ্টা করেছি কিন্তু কিছুই তো হচ্ছে না। আমার লোকেরা ওদের ভালো করে খুঁজেছে কিন্তু পায়নি। আমার মনে হয় ওদের কেউ মেরে ফেলেছে। আচ্ছা আমি দেখছি। ডনি যখন রুম থেকে বের হয়ে যাবে তখন জয়নালের ফোন বেজে ওঠে। জয়নাল ফোন রিসিভ করে ওপাশ থেকে যা শুনতে পেল তাতে জয়নাল ধপ করে সোফায় বসে পড়ে আর হাত থেকে ফোন পড়ে যায়। ডনি তার বাবার কাছে এসে তার বাবাকে ধরে বলে, বাবা, কি হয়েছে? কে কল দিয়েছিল আর তুমি কি বা শুনলে? আমাদের সকল ইনফরমেশন কেউ হ্যাক করে নিয়েছে এবং কোনো একজন মাফিয়াকে দিয়ে দিয়েছে। কি বলছো কি? হ্যাঁ, এখন এই ইনফরমেশন গুলো লিংক হয়ে গেলে আমাদের মৃত্যু নিশ্চিত। আমরা কোনো দেশে পালিয়ে বাঁচতে পারবো না। বাবা, এখন কি করবে তাহলে? একজন আছে যে আমাদের রক্ষা করতে পারে। কে বাবা? হ্যাকার রাজ। জয়নাল ফোন দিয়ে রাজের সাথে কথা বলে রাজের সাথে দেখা করতে চায়। রাজও দেখা করতে চায়। পরের দিন বিকেলে রিদিতা ছাদে দাঁড়িয়ে আছে কফি হাতে। তখন রিদিতা দেখতে পায় রাহুল কবরস্থান থেকে বের হয়ে যাচ্ছে। এইদিকে রাজ চলে আসে জয়নালের বলা দেওয়া ঠিকানায়। রাজের মুখে মাস্ক ছিল আর জয়নাল বলছে, রাজ, এখন তোকে আমাদের খুব দরকার। আমাদের এখন বেঁচে থাকা অনেক কষ্টদায়ক হয়ে গেছে। আমি কিছু করতে পারবো না। আমি ওই রাস্তা ছেড়ে দিয়েছি। আমি এখন ভালো হতে চাই। নিজের পুরনো রূপটাকে আমি 4 বছর আগে দাফন করে দিয়েছি। তাই আমায় কল দিয়ে বিরক্ত করবি না। আমায় বিরক্ত করলে এর ফল ভালো হবে না। আর হ্যাঁ, আমায় পরিচয় যেন কেউ জানতে না পারে। রাজ কথাটা বলে সেখান থেকে চলে যায়। আর জয়নাল ও ডনি তাকিয়ে আছে রাজের যাওয়ার দিকে। তখন ডলি বলে, বাবা, তুমি চিন্তা করো না, আমি একে আজকে রাত শেষ হওয়ার আগেই নিয়ে আসবো। জানিস এই রাজকে কি, তার পরিচয় কি, তার কাজ? বাবা, পুরো হ্যাকারদের গডফাদার হলো রাজ। রাজের সাথে পাঙ্গা নিয়ে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। আর তুই বলছিস সেই রাজকে নিয়ে আসবি? ড্রাগন গ্রুপের নাম শুনেছিস? আন্ডারওয়ার্ল্ডের একসময়ের শক্তিশালী টিমের কথা বলছো? সেই ড্রাগন গ্রুপের লিডার হলো এই রাজ। কি? হ্যাঁ। এবার কি করবে তাহলে? ও যে মানা করে দিল। রাজ আসবে আমার কাছে খুব তাড়াতাড়ি। পরের দিন রাহুল ভার্সিটি বসেছিল। তখন ডলি এসে রাহুলের পাশে বসে আর বলে, কি অবস্থা এখন তোমার? ভালো, ধন্যবাদ তোমায়। ডলি আর রাহুল কথা বলছিল। তখন রিদিতা সেখানে চলে আসে। রাহুল সেখানে যেয়ে উঠতে যাবে তখন ডলি রাহুলকে বসিয়ে দিল। আর রিদিতা বলে, কিরে ছোট লোক, একটা মেয়েও জুটিয়ে নিয়েছিস? রিদিতা, মুখ সামলে কথা বল। মানুষকে সম্মান করতে শেখা উচিত তো। কিরে ডলি, তুই ওই ফকিন্নি হয়ে কথা বলছিস কেন? প্রথম দেখায় ভালো লেগেছে কি? মানুষকে তো মানুষের ভালো লাগবেই, তোদের মতো অমানুষরা সেটা বুঝবি কি করে? এক ফকিন্নি আরেক ফকিন্নির হয়ে কথা বলবেই তো। মুখ সামলে কথা বলবি রিদিতা। তুই মুখ সামলে কথা বল। তুই একজন সামান্য সরকারি চাকরিজীবীর মেয়ে আর আমার বাবা হলেন একজন এমপি। তো মাইন্ড ইট, আমার সাথে লাগতে এলে তোর এমন অবস্থা করব যাতে তুই কাউকে মুখ দেখাতে না পারিস। তুই যে এতটা খারাপ আমি ভাবিনি। আমাদের তুই ফকিরনি বললি না? আসলে তোর আচার ব্যবহার বোঝা যায় কে ফকিরনি আর কে ছোট লোক। ডলি, তুই কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছিস আর কথা বলছিস। সামান্য একটা ছোট লোকের জন্য তুই আমার সাথে এভাবে কথা বলছিস? অন্যকে কিছু বলার আগে নিজের অবস্থান, নিজের ব্যবহার দেখে নিস। কথাগুলো বলে ডলি সেখান থেকে চলে যায় আর রাহুল চলে যায় ক্লাসে। রাহুল ক্লাসে এসে আরিফ আর শাকিলের সাথে কথা বলছিল। তখন রিদিতা রাহুলের সামনে আসে। রিদিতা রাহুলের গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। তখন রাহুল বলল, এটা কি হলো? আপনি আমায় মারলেন কেন? তোর জন্য একটা মেয়ে আমায় সবার সামনে অপমান করে গেল। আমি কি বলছিলাম ওর সাথে কথা বলার জন্য? আর আপনি তো নিজে থেকে এসে সমস্যার সৃষ্টি করেছেন। তোদের দুজনেরই অবস্থা খারাপ করে দিব। আপনারা দুইজনেই কথা বলেছেন, এখানে আমায় কেন টানছেন? আমি তো কিছু বলি নাই, তাহলে আমাকে কেন?
রিদিতা কথাগুলো বলে রাহুলকে থাপ্পড় মারছে, সাথে চুলগুলোও টানছে। রাহুল একসময় ব্যথায় চিৎকার দিয়ে উঠে। তখন অর্পা আর বাকিরা রিদিতাকে সেখান থেকে নিয়ে আসে। রাহুল তার চুল ধরে বসে পড়ে আর অর্পা রিদিতাকে উদ্দেশ্য করে বলে ওঠে, এটা তুই কি করলি রিদি? যা করেছি ভালো করেছি। তোরা নিয়ে এলি কেন? আমি ওর সমস্ত চুল ছিঁড়ে ফেলতাম। তোর এই কাজে ক্লাসের সবাই তোকে নিয়ে হাসছে, সাথে অনেকে ভিডিও করে রেখেছে। আজকে তুই তোর কাজের জন্য সবার কাছে হাসির পাত্র হয়ে গেলি। রিদিতা এক পলক সবার দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে গাড়ি নিয়ে বাসায় চলে যায়। এদিকে আরিফা শাকিল বলছে, বন্ধু, অনেক বড় তুফান হয়ে গেল তোর উপর দিয়ে, তাই না রে? ওটা তুফান না, নার্গিস গিয়েছে। শালা আরেকটু হলেই আমার মাথার সমস্ত চুল ছিঁড়ে ফেলতো। আমি যতই ওর থেকে দূরে থাকতে চাই, ততই মেয়েটা কেন আমার সাথে পায়ে পায়ে ঝগড়া করতে আসে? বন্ধু চল বাসায় চলে যাই, আজকে আর ভালো লাগছে না। তারপর তিনজনেই বাসায় চলে যায়। পরের দিন সকালে রাহুল ভার্সিটিতে আসতেই দেখতে পায় রিদিতা ও তার বান্ধবীরা ডলিকে ঘিরে ধরে বাজেভাবে কথা বলছে। রিদিতা তার ছেলে বন্ধুরা ডলিকে বাজেভাবে ধরে আছে আর ভার্সিটির সকল স্টুডেন্টদের দিকে তাকিয়ে আছে। ডলি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। রাহুলের এটা দেখে মেজাজ গরম হয়ে যায়। তখন রাহুল রিদিতার সামনে গিয়ে বলে, এখানে কি হচ্ছে? এখানে ওই মেয়ের মুখ কালো করে সমাজের মাঝে নতুন পরিচয় দেওয়া হবে। দেখুন, আপনার সমস্যা আমার সাথে, তাই ডলিকে ছেড়ে দিন। কাউকে ছাড় দেওয়া হবে না। আগে এই মেয়ে, তারপর ওই তোকে। এই তোরা ভিডিও কর, আমি আজকে ডলির সম্মানহানি করব। কথাটা বলে রিদিতা যখন ডলির ওড়নাটা টান দিবে, তখন রাহুল আবার বলে, একজন মেয়ে হয়ে আপনি আরেকটা মেয়ের সাথে এমন করছেন? সর এখান থেকে, ছোট লোকের বাচ্চা। কথাটা বলে রিদিতা যেই ওড়না ধরবে, তখন রাহুল সবাইকে অবাক করে দিয়ে রিদিতার গেঞ্জি ধরে টেনে বলে, নে এবার ভিডিও কর। তোর অনেক ইচ্ছে না অন্যের সম্মানহানি করার, এবার তোর সম্মানহানি হবে। রাহুলের এমন কাণ্ডে সবাই অবাক হয়ে যায়। অর্পা, মিথিলা সহ সবাই তাকিয়ে আছে। সবাই ভিডিও করা বন্ধ করে দিয়েছে। রাহুল রিদিতার গেঞ্জি ছেড়ে দিয়ে ডলিকে নিয়ে চলে আসছিল। তখনই রিদিতা বলে ওঠে, তোর যদি সাহস থাকে তাহলে আজকে 3 ঘন্টা ভার্সিটিতে থেকে দেখা। আজকে তোকে শেষ করে দিব। যা, তোর কোন বাপ আছে নিয়ে আয়, দেখা যাবে। রিদিতা ফোন দিয়ে তার বাবাকে বলে। তখন তার বাবা তার লোকদের পাঠিয়ে দিলেন। 1 ঘন্টা পর রাহুল ক্লাস করছে। তখন রিদিতা তার বাবার পাঠানো লোকদেরকে নিয়ে ক্লাসে প্রবেশ করে আর রাহুলকে দেখিয়ে দিয়ে লোকগুলো এসে রাহুলকে ক্লাস থেকে টানতে টানতে ভার্সিটির মাঠে নিয়ে যায়। লোকগুলো রাহুলকে স্ট্যাম্প, হকি স্টিক, পাইপ দিয়ে আঘাত করছে আর রাহুল সবাইকে অবাক করে হেসে যাচ্ছে। রাহুলের মুখে মাথা থেকে রক্ত পড়ছে, কিন্তু রাহুল অনবরত হেসেই যাচ্ছে। রাহুলের দিকে তাকিয়ে আছে সবাই অবাক চোখে। এত আঘাতের পরও হাসছে কিভাবে ছেলেটা? ডলি, আরিফ আর শাকিল বলছে, কি রে রাহুল, হাসছে কেন? এত আঘাতের পরও ও হাসছে। রাহুলের শরীরে মনে হচ্ছে এই আঘাতের কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। রাহুল হাসছে দেখে রিদিতা রাহুলের সামনে গিয়ে বলে, কি রে হাসছিস কেন? হাসবো না কেন বলো তো? তোর ডেকে আনা লোকগুলো আমায় কিছু করতে পারছে না। তোর শরীর থেকে রক্ত পড়ছে আর বলছিস কিচ্ছু হয়নি? দাঁড়া, তোর খালি শরীরে আঘাত করলেই বুঝতে পারবি। রাহুল টি শার্ট ছিঁড়ে ফেলতেই সবাই অবাক হয়ে যায়। রিদিতার বাবার লোকেরা পালিয়ে যায় আর রিদিতা সেখান থেকে কয়েক পা পিছিয়ে যায়। ভার্সিটির সবাইও তাকিয়ে আছে রাহুলের দিকে। ডলি, আরিফা, শাকিলও তাকিয়ে আছে। রাহুল রিদিতার সামনে গিয়ে বলে, কিরে, মারবি না আমায় তুই? কে তুই? আমি একজন ছোট লোক মানুষ। তাহলে তোর শরীরে এতগুলো আঘাত, গুলি ছিল কেন? তোর এসব জানার কোনো প্রয়োজন নেই, তুই মার আমায়, আয় মার। রাহুল কথাগুলো রিদিতার দিকে বলতে বলতে এগোচ্ছিল। তখনই রিদিতা ও তার বন্ধুরা সেখান থেকে দৌড়ে চলে যায়। রাহুল তার রক্তাক্ত টি শার্ট গায়ে জড়িয়ে ভার্সিটির বাইরে এসে একটা টং দোকান থেকে সিগারেট টানছে। তখন ডলি, শাকিল আর আরিফ আসে। রাহুল একবার তাকিয়ে আবার সিগারেটের ধোঁয়া উড়াতে লাগলো। সিগারেট শেষ হলে শাকিল বলে, ভাই আপনি কে বলুন তো? আপনি যে কোনো সাধারণ মানুষ নয় সেটা আমরা বুঝে গেছি। কি বলছিস কি তোরা? তোর শরীরে এগুলো এলো কিভাবে? বলবো সব, তবে লক্ষ্য যেদিন পূরণ হবে সেদিন বলবো। রাহুল কথাটা বলে সেখান থেকে চলে যায় বাসায়। এইদিকে রিদিতা তার রুমে বসে একটু আগের কথা চিন্তা করছে। রিদিতা মনে মনে বলছে, কি ওই ছেলেটাকে যেমন দেখতে তেমনটা কিন্তু নয়। ওর এমন চেহারার পেছনে কি এমন রহস্য লুকিয়ে আছে? ওর শরীরে এত চিহ্ন কিসের? ধুর, ও যেই হোক তাতে আমার কি? আমার বদলা নিতে হবে। সেদিন আমি চিন্তা করব কি করে যে বদলা নিই, আমি কি করি। রিদিতা বসে এসব চিন্তা করছিল। তখনই রিদিতা ইয়েস বলে লাফ দিয়ে উঠে। রিদিতা নিচে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে।
রাহুল বাসায় এসে তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে কেটে যাওয়া জায়গাগুলোতে মলম লাগিয়ে দিয়ে শুয়ে পড়ে। রাতের বেলা যখন সবাই মিলে খাবার খাচ্ছিল তখন সবাই নিউজে দেখতে পায় আজকে বড় রাস্তার পাশের পুকুরে কয়েকজনের লাশ পাওয়া গেছে। পুলিশ বলছে মৃত ব্যক্তিরা ড্রাগসের ব্যবসার সাথে জড়িত। আগের মতোই সবার বুকে লেখা আছে দ্য ডেথ টেবিল। পরের দিন সকালে রাহুল ভার্সিটিতে বসে আরিফ, শাকিল আর ডলির সাথে কথা বলছিল। তখনই শাকিল বলে ওঠে, ওই এই ভিডিওটা দেখ তো তোরা। কিসের এই ভিডিওটা? আরে বেটা, কালকে রাতে পুলিশের আইজিপি কে কেউ বাজেভাবে হত্যা করেছে, আর বুকে লিখে গেছে দ্য ডেথ ডেভিল। দ্য ডেথ ডেভিল মেরেছে। কি শুরু হলো বলতো? দেশে এক এক করে সবাইকে মেরে ফেলছে ওই ডেভিল। আচ্ছা ভিডিও দেখি। ভিডিওটা নিয়ে দেখতে পেলাম ডেভিল পুলিশের আইজিপি কে প্রথমে উলঙ্গ করে একটা ছুরি দিয়ে গলা থেকে কোমর পর্যন্ত আঘাত করছে এক নাগাড়ে, আর আইজিপি চিৎকার করছে। তারপর ডেভিল আইজিপির বুকে ফুটন্ত অ্যাসিড ঢেলে দিচ্ছে। আইজিপি চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যায়। ডেভিল তখন একটা পৈশাচিক হাসি দিয়ে এক কোপে শরীর থেকে আইজিপির মাথা আলাদা করে দিল, তারপর পা হাত কেটে ফেলে। সবার ভিডিওটা দেখে মাথাটা কেমন যেন ঘুরতে লাগলো। রাহুল মোবাইল রেখে বলে ওঠে, একটা মানুষ আরেকটা মানুষকে এভাবে মারতে পারে? আমি চিন্তা করতে পারছি না। এই ডেভিল কোনো সাইকো হবে। একজন মানুষ কখনো একজন মানুষকে এভাবে মারতে পারে না। আমি শুনেছি ডেভিল এমনি এমনি কাউকে মারে না, কোনো কারণ তো অবশ্যই আছে এর পিছনে। তখনই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন বের করতেই দেখতে পায় জয়নালের কল। রাহুল সেখান থেকে উঠে গিয়ে কল রিসিভ করে। কিরে, তোকে না বলেছি আমায় কল দিবি না তাহলে? ভাই আমি তোমার পায়ে পড়ি, তুমি পারো একমাত্র আমাদের বাঁচাতে। ওই ডেভিল অলরেডি আমাদের সকল এজেন্টের মেরে দিচ্ছে, আমাদেরও কখনো মেরে দিবে। প্লিজ তুমি আমাদের রক্ষা করো প্লিজ। আমি আগেই বলেছিলাম তোদের এই রাস্তা থেকে বের হয়ে আসার জন্য, কিন্তু তোরা এলি না। তোদের এই ড্রাগসের জন্য অনেক ছেলেমেয়ে মারা গেছে, অনেকের সংসার নষ্ট হয়ে গেছে। ভাই আমি আপনার পায়ে পড়ি, এবার আপনি বাঁচিয়ে নিন, সামনে থেকে আর এমন কাজ করব না। শোন, তুই আর তোর ছেলে সকল ভার্সিটি থেকে তোদের সকল কিছু যদি আজকের ভিতরে সরিয়ে নিতে পারিস তাহলে আমি তোদের কাজ করে দিব। রাহুল কথাগুলো বলে সেখান থেকে এসে আবার আড্ডা দেওয়া শুরু করে। তখন রিদিতাও তার বন্ধুরা আসে রাহুল তার আড্ডা দেওয়ার স্থানে। রিদিতা রাহুল আর বাকিদের উদ্দেশ্য করে বলে, রাহুল, ডলি, আমি তোদের সাথে সত্যি অনেক খারাপ ব্যবহার করেছি, তোরা আমায় ক্ষমা করে দে। আজকে কি তোর শরীর খারাপ করেছে যার জন্য এমন বলছিস? না রে, আমার শরীর ভালো, তবে নিজের কাজের জন্য খুব অনুশোচনা হচ্ছে। আসলে আমি সবার সাথে খারাপ ব্যবহার করেছি, এখন নিজেকে আমায় বদলাতে হবে, তাই তোরা আমায় ক্ষমা করে দে। তোরা যদি বলিস তাহলে আমি ইউনিভার্সিটির সবার সামনে আমি তোদের কাছে ক্ষমা চেয়ে নিব। আমি ক্ষমা করে দিলাম, দেখ রাহুল তোকে ক্ষমা করে দেয় কিনা। রাহুলের কাছে গিয়ে বললাম, রাহুলের হাত ধরে, রাহুল আমায় ক্ষমা করে দে প্লিজ, আমি তো নিজের ভুল বুঝতে পেরেছি আর নিজের ভুলের জন্য ক্ষমাও চাইছি। এই কি করছেন? আমি একজন ছোট লোক ছেলে, আমায় ধরছেন কেন? আপনি একজন এমপির মেয়ে হয়ে আমার হাত ধরছেন, এটা দেখলে লোকে কি বলবে? ছাড়ুন ছাড়ুন। রাহুল প্লিজ প্লিজ। তখন শাকিল, আরিফ, ডলি সবাই বলে ক্ষমা করে দেওয়ার জন্য। রাহুলও কিছু সময় চিন্তা করে বলে, আচ্ছা যান, ক্ষমা করে দিলাম, তবে সবার সাথে ভালো ব্যবহার করবেন, সবাইকে সম্মান করবেন। তাহলে আমরা আজকে থেকে সবাই বন্ধু। আচ্ছা শোন, তোরা, কালকে আমার জন্মদিন, তাই বাড়িতে একটা পার্টির আয়োজন করা হয়েছে, তোরা সবাই আসবি। শুভ জন্মদিন রিদিতা, জন্মদিনের অনেক অনেক শুভকামনা রইল। আরে এখন বলছিস কেন? কালকে বলবি তো? না রে, আমি কালকে যাব না, আমার এসব পার্টি ভালো লাগে না। তাহলে বুঝবো তুই আমায় ক্ষমা করিসনি এখনো। আরে না না, তুই ভুল ভাবছিস। তাহলে তুই কালকে আসছিস কিন্তু। সবাই জোর করে রাহুলকে যাওয়ার জন্য, আর রাহুলও কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। সবাই যখন কথা বলছিল তখন ভার্সিটির কয়েকটা গাড়ি প্রবেশ করে, আর সবাই গাড়িগুলোর দিকে তাকায়। তখন সবাই দেখতে পায় ডনি আর জয়নাল গাড়ি থেকে নামছে। ডনি আর জয়নালের গাড়ির পেছনে কয়েকটা ট্রাক প্রবেশ করে। ভার্সিটিতে ডনি আর তার লোকেরা দৌড়ে চলে যায় একাডেমিক ভবনের দিকে, আর জয়নাল বলে ওঠে, আজকে থেকে এই ভার্সিটিতে কেউ কখনো ড্রাগসের ব্যবসা করতে পারবে না, এই ভার্সিটি হবে মাদক মুক্ত। আমি আপনার সকল কিছু নিয়ে যাচ্ছি, ভার্সিটি থেকে ভালো থাকবেন সবাই। জয়নালের কথা শুনে ভার্সিটির সবাই হাততালি দিল। কিছু সময় পর জয়নাল ও ডনি মিলে তাদের সকল কিছু নিয়ে ভার্সিটি ত্যাগ করে। রাহুলরাও উঠে ক্লাসে চলে যায়। ক্লাস শেষে যে যার বাসায় চলে যায়। রাতের বেলা রাহুল একটা পুরাতন ব্যাগ থেকে দুটো ল্যাপটপ বের করে, যার মডেল ছিল অ্যাপেল ম্যাকবুক এআইআর M2 অ্যান্ড অ্যাসোস রোজ জিপিআরস G15 ল্যাপটপগুলো বের করে তার পুরাতন ওয়েবসাইটগুলোতে প্রবেশ করে এবং সবার উদ্দেশ্যে একটাই মেসেজ দিয়ে দেয়,
রাহুল জয়নালের পাঠানো সকল ইনফরমেশন অনুযায়ী কাজ করতে লাগে, আর কিছুক্ষণ পর রাহুলের মুখে হাসি ফুটে ওঠে। রাহুল একবার সকল কিছু চেক করে তার ল্যাপটপে সেভ করে রাখে আর জয়নালকে সবকিছু পাঠিয়ে দেয়। এদিকে ডেথ ডেভিল যখন তার কম্পিউটার স্ক্রিনে বসে তখন কিছু লেখা দেখে তার মুখে হাসি ফুটে ওঠে। জয়নাল তার বসকে কল দিয়ে বলছে, বস, রাজ আমাদের কাজ করে দিয়ে এবং আমাদের সকল সিকিউরিটি সিস্টেমের অ্যাক্সেসের সকল কিছু দিয়ে দিয়েছে। এবার আর ওই ডেড ডেভিল আমাদের কিছু করতে পারবে না। শুন, এবার তুই এই কাজটা তো করতে পারবি, আমি তোকে সকল কিছু বলে দেবো। বস, কিন্তু রাজের ছবি তো আমাদের কাছে নেই, তাহলে? আমি দিয়ে দিচ্ছি। কিছু সময় পর জয়নালের ফোনে একটা ছবি আসে। তখন জয়নাল ডনিকে ডেকে বলে ওঠে, ডনি। হ্যাঁ বাবা, বলো। বাবা, এই ছেলেকে খুঁজে বের করতে হবে, আমাদের বসের আদেশ। বাবা, এই ছেলেকে? এই ছেলে হচ্ছে রাজ দ্য হ্যাকার। কিন্তু বাবা, এই ছেলে তো আমাদের ভার্সিটিতে পড়ে, মানে? আমাদের ক্লাসে আমার সাথে পড়ে, কিন্তু বাবা একে তো হ্যাকার বলে মনে হয় না। আচ্ছা, তাহলে তো শিকারকে পেয়ে গেছি। তাহলে কালকে না মেরে আগামী পরশুদিন মারবো, আর বসও আসবে। শোন, কালকে এমপির বাড়িতে ইনভাইট আছে, আমাদের যেতে হবে, আর ওই এমপির মেয়ের সাথে তোর বিয়ের কথা বলবো। আচ্ছা বাবা। পরের দিন সন্ধ্যাবেলায় সবাই চলে যায় রিধিতার বাসায়। রিধিতা রাহুলকে দেখে বলে ওঠে, কিরে, তোরা সবাই চলে এসেছিস? আচ্ছা বস তোরা, আর রাহুল তুই আয় এদিকে। রিধিতা রাহুলকে নিয়ে তার বাবা আর মায়ের সাথে পরিচয় করিয়ে দিল। রিধিতার বাবা রাহুলকে দেখে কিছুটা চিন্তিত হয়ে পড়েন। তখন রিধিতার বাবা রাহুলকে দেখে বলে ওঠেন, রাজদা। আঙ্কেল কি বলছেন আপনি? আমার নাম তো রাহুল। হ্যাঁ বাবা, ওর নাম রাহুল। তুমি কি রাহুলকে চিনো? হ্যাঁ, না আসলে ওকে দেখতে একজনের মতো দেখতে। কি বলছেন কি আঙ্কেল? না কিছু না। আচ্ছা তোমরা এনজয় করো, আমি আসছি। রিধিতার বাবা সেখান থেকে চলে যান। তখন রিধিতা তার বাবার বন্ধু আমজাদ খানের সাথেও রাহুলের পরিচয় করিয়ে দিল। রিধিতা তার বাবার একজন লোককে ইশারা করে এবং লোকটা ইশারা করে বুঝিয়ে দেয় কাজ হয়ে গেছে। রাহুল তখন সেখানে জয়নাল ও তার ছেলেকে দেখতে পায়। জয়নাল রিধিতার বাবা আর আমজাদ খান কি যে কথা বলছিলেন। কিছুক্ষণ পর সবাই মিলে অনেক আনন্দ করে রিধিতার জন্মদিনের কেক কাটে। খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসায় চলে যায়। রাহুল তার রুমে ফ্রেশ হয়ে এসে তার ঘুমিয়ে পড়ে, আর রিধিতার বাবা তার রুমে বসে কিছু চিন্তা করছেন। তখন রিধিতার চিৎকার শুনে রিধিতার রুমে চলে যান। সেখানে গিয়ে শুনতে পারেন সকালবেলা রাহুল যখন বাসা থেকে বের হয়ে আসে, শাকিল আর আরিফের অপেক্ষা করছিলেন। তখন একটা পুলিশের গাড়ি এসে রাহুলের সামনে থামে আর রাহুলকে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। রাহুলকে নিয়ে থানায় এনে সেলের ভেতর রাখা হয়। তখন রাহুল বলে, অফিসার, আমায় এখানে নিয়ে আসার কারণ কি, আর আমায় সেলের ভিতরেই বা কেন রাখছেন? পুলিশ অফিসার বলে, আপনি এমপি শরীফ খানের মেয়ে, আপনি ডায়মন্ডের নেকলেস চুরি করেছেন, এটা আপনার রুম থেকে পেয়েছি। কি বলছেন কি? আমি এমন কোনো কাজ করি নাই, কেউ আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে। পুলিশ অফিসার বলে, লাঠির আঘাত পড়লে সবকিছু স্বীকার করবি। আমি যে কাজ করিনি সেই কাজ কখনো স্বীকার করব না। বর্তমান রাতে রিধিতা তার রুমে বসে গান শুনছে আর চিপস খাচ্ছে আর নিচে যাচ্ছে। তখন তার বাবা হন্তদন্ত হয়ে এসে রিধিতার রুমে ঢুকেন আর রিধিতাকে ধরে বলেন, রিধিতা, রাহুল কোথায়? রিধিতা তার বাবার দিকে ঘুরে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, ওই ছোট লোক তো এখন জেলার ভিতরে পুলিশের মার খাচ্ছে। কি বলছিস কি? বাবা, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল, আমায় থাপ্পড় মেরেছিল। এবার বুঝবে কত ধানে কত চাল। তুই এটা কি করেছিস? তুই জানিস রাহুলকে? তুই জানিস রাহুলের সম্পর্কে? রাহুল সম্পর্কে তুই শুনলে বুঝতে পারবি আমি কেন তোকে বলছি এসব কথা। বাবা, কি বলছো কি তুমি? আর তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? কে ওই ছোট লোক যার জন্য তুমি এমন করছো? রাহুল হচ্ছে মানুষরূপী একজন হায়না, যে নিজের শিকারকে শিকার করে খুব ঠান্ডা মাথায়। আমি একজন এমপি হয়ে কেন এত ভয় পাচ্ছি সেটা বুঝতে পারছিস না কেন? বাবা, আমি তোমার কথার মানে বুঝতে পারছি না কিছু। মানে ওই রাহুল হচ্ছে হ্যাকার জগতে গডফাদার, রাজ দ্য হ্যাকার, আর বিশ্বের শক্তিশালী মাফিয়া গ্রুপ ড্রাগনের লিডার রাহুল রাজ। 3 বছর আগে রাজ কোনো এক অজানা কারণে মাফিয়া ওয়ার্ল্ড ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায়। আমি গতকালকে দেখি চিনতে পারি, কিন্তু কনফার্ম হওয়ার জন্য আমি রাজের ডানা ছোট ভাই সীমান্তকে কল দিই। তারপর সীমান্তই আবার সবকিছু খুলে বলে। রিধিতার মাথা হাত দিয়ে বসে পড়ে বিছানায়। রিতার বাবা ভয়ে থরথর করে কাঁপছে। তখন রিধিতা তার বাবাকে কাঁপা কাঁপা গলায় বলে, এটা আমি কি করলাম? বাবার সামান্য পাওয়ার পেয়ে আমি একজন হায়নার সঙ্গে পাঙ্গা নিয়ে নিলাম। এখন কি হবে বাবা? এখন কি হবে? আমি তো ভুল করে ফেলেছি, এখন কি করব?
আমি যে নিজের মৃত্যু নিজে ডেকে এনেছি। আমাদের সকলেই তাড়াতাড়ি করে থানায় যেতে হবে এবং রাজকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে। চল এখন। পরের দিন সকালে রিদিতা তার বাবা থানায় গিয়ে যা শুনতে পেলেন তাতে তারা কিছুটা ভয় পেয়ে যান। তারা থানায় গিয়ে রাহুলের কথা জিজ্ঞেস করলে পুলিশ অফিসার বলে, আজকে রাহুলকে কোর্টে নিয়ে যাওয়ার সময় দুইটা সন্ত্রাসী গ্রুপ আমাদের উপর হামলা করে। একটা গ্রুপ রাহুলকে নিয়ে যায়। ঘটনাস্থলে কয়েকজন সন্ত্রাসী মারা যায় আর আমাদের কয়েকজন পুলিশ হাসপাতালে ভর্তি আছে। রিদিতা তার বাবা থানা থেকে বের হয়ে আসেন। তখন রিদিতার বাবার ফোন বেজে ওঠে। রিদিতার বাবা ফোন রিসিভ করে শুনতে পান, খান সাহেব, আপনি চিন্তা করবেন না, ভাই আমাদের সাথে আছে, আপনি আমাদের এখানে চলে আসুন। রিদিতার বাবা রিদিতাকে বাসায় চলে যেতে বলে। তিনি অন্য একটা গাড়ি ভাড়া করে সীমান্তের বলে দেওয়ার ঠিকানায় চলে যায়। এদিকে রিদিতা বাসায় গিয়ে গাড়ি চালিয়ে আসছিল। তখনই কবরস্থানে সেই চাচাকে দেখতে পায়। রিদিতা গাড়ি থামিয়ে চাচার সামনে গিয়ে বলে, চাচা কেমন আছেন? ভালো রে মা, তুই কেমন আছিস? ভালোই চাচা। চাচা আপনার কাছে কিছু জানার ছিল। হ্যাঁ বল, কি জানতে চাস তুই? চাচা একটা ছেলেকে দেখি প্রত্যেকদিন বিকেলে কবরস্থানে আসে আর কান্না করতে করতে বের হয়ে যায়। আসলে ছেলেটা এখানে কেন আসে আর কান্নাই বা কেন করে? আচ্ছা, তুমি রাজের কথা বলছো? মারে, ছেলেটার পৃথিবীতে কেউ নেই। রাজের বয়স যখন 10 তখন তার মা বাবা মারা যান। তারপর থেকে রাজের দেখাশোনা করার জন্য তার মামা আর মামি তাদের বাসায় চলে আসেন। রাজের মামা আর মামি ছিলেন লোভী প্রকৃতির। তারা রাজের সম্পত্তির লোভে রাজের দেখাশোনা করার নামে রাজের উপর অত্যাচার করত। রাজের মামা মামি আর রাজের মামাতো ছোট বোন রাজকে সহ্য করতে পারতো না। রাজের উপর চলতো প্রাচীন যুগের অমানবিক নিষ্ঠুর অত্যাচার। রাজের বড় মামাতো বোন সুমনা রাজকে অনেক ভালোবাসতো। রাজও সুমনাকে অনেক ভালোবাসতো। বলতে পারিস সুমনা হয়ে যায় রাজের মা বাবা। রাজের উপর কোনো অত্যাচার হলে সুমনা তার প্রতিবাদ করত। রাজকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। সুমনা যতদিন বাসায় থাকতো ততদিনই রাহুলের সাথে ভালো ব্যবহার করত। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সুমনা কোনো এক অজানা কারণে 4 বছর আগে সেও মারা যায়। সুমনা মারা যাওয়ার পর রাজের পুরো পৃথিবী পাল্টে যায়। রাজ হয়ে যায় কেমন যেন চুপচাপ। মামা মামি আর ছোট মামাতো বোন রাজকে শত আঘাত করলেও রাজ সবকিছু মুখ বুজে সহ্য করে নিত। রাজ প্রত্যেকদিন এসে সুমনা ও তার মা বাবার কবরের কাছে বসে কান্না করে সবকিছু বলতো। আমি ছোটবেলার কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে যেতাম। ছেলেটা কান্না শুনে আমি কান্না করতাম। রাজ একদিন এসে কান্না করে বলে, জানো মা বাবা আপু, আজকে মামা মামি আর সীমা মিলে আমায় অনেক মেরেছে। আমার মুখে কাপড় গুজে দিয়ে আঘাত করেছে। আমার শরীরে লাঠির আঘাতে ফেটে যাওয়া স্থান দিয়ে রক্ত পড়ছে। আর সে আঘাতপ্রাপ্ত জায়গায় লেবু চিপে লেবুর রস আর লবণ ঢেলে দিচ্ছে। আমি এই যন্ত্রণা যে সহ্য করতে পারছি না। ব্যথা, যন্ত্রণা সবকিছু মিলিয়ে আমার চোখের জল আমার চিৎকারের রূপ নিয়ে বের হয়ে যাচ্ছে। আমায় কেন তোমরা একা রেখে চলে গেলে? আমার পিঠে যে প্রচন্ড ব্যথা করছে। মা বাবা আপু, তোমরা শুনতে পাচ্ছ? আমার পিঠে অনেক ব্যথা করছে। আমি অনেক গুলি খেয়েছি কিন্তু এমন ব্যথা আমার কখনো লাগেনি। তোমরা কেন আমায় একা রেখে চলে গেলে? কেন আমায় তোমাদের সাথে নিয়ে গেলে না? জানিস মা, রাজ তার নিজের মা বাবা নামে একটা অনাথ আশ্রম আর সুমনার নামে একটা হাসপাতাল তৈরি করেছে। রাজকে একটা মেয়ে তার ভার্সিটিতে নানান ভাবে অপমান করত, কটু কথা বলতো, মা বাবা তুলেও কথা বলতো, কিন্তু রাজ কিছুই বলতো না। কয়েকদিন আগে রাজ এসে আমায় বলে যায়, চাচা, আমার বোনেদের খুনিদের সন্ধান পেয়ে গেছি। এবার শুরু হবে মৃত্যুর মিছিল। সব কয়টাকে শোনাবো মৃত্যুর ভয়ানক শব্দগুলো। কি বলিস কি রাজ তুই? সুমনা আর সীমা হত্যা করা হয়েছে মানে কি? চাচা, হত্যা করা হয়েছে। তোমায় সব বলবো, তবে কাজ শেষ করে এসে। কিন্তু আমরা তো শুনেছি সীমা আত্মহত্যা করেছিল গলায় ফাঁস দিয়ে। তবে রাজ যেহেতু বলেছে তার পেছনে কোনো কারণ আছে নিশ্চয়। রিদিতা চাচার কথাগুলো শুনে নিজের বাসায় দৌড়ে চলে যায়। রিদিতা তার রুমে ঢুকে কান্না করছে আর নিজের কাজের জন্য বারবার আফসোস করছে। চাচাও কথাগুলো বলে দীর্ঘ একটা শ্বাস ছেড়ে সামনের দিকে পা বাড়ান। এইদিকে শরীফ খান সীমান্তের বলা ঠিকানায় এসে পৌঁছে যান। বাসার ভেতর প্রবেশ করে দেখতে পান ডাক্তার রাজের শরীরে ড্রেসিং করে দিচ্ছে। শরীফ খানকে দেখতে পেয়ে রাহুল বলে ওঠে, আরে আঙ্কেল, আপনি আসুন আসুন, বসুন এখানে। শরীফ খান রাহুলের পাশে গিয়ে বসলেন। তিনি কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, আসলে রাহুল, আমার মেয়ের অমন কাজের জন্য আমি সত্যি দুঃখিত। রিদিতা হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। রিদিতা এখনো অনেক ছোট, তাই অমন কাজ করেছে, তাই তো? চিন্তা নেই, আপনি আপনার মেয়েকে ক্ষমা করে দিলাম। তবে ভবিষ্যতে এমন কাজ করলে আর ক্ষমা পাবে না। রিদিতা আর এমন কোনো কাজ করবে না, আমি কথা দিচ্ছি তোমায়।
সেদিন জয়নাল আপনাকে কি বলেছিল? জয়নাল এসেছেন তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ের কথা বলতে, কিন্তু আমি মানা করে দিই। জয়নাল আমার এটাও বলে যে ওর সাথে ড্রাগের ব্যবসা জড়িয়ে যেতে। তো এবার আপনি কি করবেন? এই দিয়ে যতদিন প্রাণ আছে ততদিন সত্যের পথে চললে যাব, কখনো অসতের পথে যাব না। আচ্ছা রাজ, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলেন। সীমান্তই তোমরা নিয়ে আসলো, তাহলে কারা তোমার উপর হামলা করলো? শরীফ ভাই, তুমি জানলে কি করে ভাইয়ের ওপর হামলা হয়েছে যে? পুলিশ অফিসার বলল। হয়তো আমার কাছের কেউ হবে, তবে চিন্তা নেই, খুঁজে বের করব সব কয়টাকে। রাজ, কালকে রাতে জয়নালের কাছে একটা ফোন আসে। তো কি হয়েছে? ফোন তো আসতেই পারে। কিন্তু জয়নাল কি কথা বলেছে তুমি জানো রাজ? কথাগুলো স্বাভাবিক ছিল না। মানে? জয়নাল বলেছে, বস আপনি চিন্তা করবেন না, এইবার যে ড্রাগস গুলো আমদানি করেছি সেগুলোর অনেক দাম আছে মার্কেটে। কয়েকটা মেয়েকে টার্গেট করে হয়েছে, এদের শরীরে ড্রাগস ইনজেক্ট করেছি, দেখা যাক কি হয়। কিন্তু জয়নাল তো আমায় বলেছিল সে এই কাজগুলো ছেড়ে দিবে। তাহলে সীমান্ত? ভাই বুঝে গেছি কি করতে হবে আমার। আচ্ছা আঙ্কেল, আপনি এখন আসুন, আমি একটু ঘুমাবো। সীমান্ত খাবার রেখে রাহুলের দিকে তাকায়। রাহুলের এমন হাসির কারণ বুঝতে পারছে না। তখন সীমান্তের দিকে রাহুল তাকিয়ে বলে, ভাই শরীফ ভাই যা বলেছে সবই সত্যি, আর আপনার উপর হামলাও জয়নাল করিয়েছে। হা হা হা। সীমান্ত খাবার রেখে রাহুলের দিকে তাকায়। রাহুলের এমন হাসির কারণ বুঝতে পারছে না। তখন সীমান্তের দিকে রাহুল তাকিয়ে বলে, There is perhaps no greater mystery than the sea, and no greater mystery than a lost ship. ভাই বুঝলাম না কিছুই। আপনি জানেন তো আমি ইংরেজি কম বুঝি। সময় হলে জানতে পারবি। ভাই এখন আমাদের কাজ কি? এখন কোনো কাজ নেই, রিল্যাক্স থাক কয়েকদিন। খাওয়া দাওয়া শেষ করে রাহুল চলে যায় তার রুমে, আর সীমান্ত চলে যায় বাসার বাইরে। সীমান্ত গিয়ে সকল লোকদের সকল কাজ বুঝিয়ে দিল। এদিকে ডেথ ডেভিল মেকানিক্যাল ভয়েস ব্যবহার করে জয়নালকে কল দিল। জয়নাল, কি মনে করেছিলি তুই আমায় থামিয়ে দিবি? আরে তুই যেই রাজকে দিয়ে তোর সকল সিস্টেম সিকিউরিটি লাগিয়েছিস, সেই রাজই হলো আমার ছাত্র। তুই যে রাজকে মারার জন্য লোক পাঠিয়েছিস, সেটা যদি রাজ জানতে পারে তাহলে কি হবে ভেবেছিস? ডেড ডেভিল তুই? আমি। তুই এই কাজ করে ভালো করেছিস। এখন আমি রাজকে সবকিছুর ভিডিও প্রমাণ দেখিয়ে আমার দলে নিয়ে নিব, আর তোকে মেরে ফেলবো। তারপর রাজকে দেখ এমনটা করিস না। তুই চাইলে আমরা কম্প্রোমাইজ করতে পারি। করব। তার আগে তুই যেই মেয়েদের মেরেছিস তাদের ফিরিয়ে দিতে পারবি? যদি পারিস তাহলে আমি কম্প্রোমাইজ করতে রাজি। জানি পারবি না, তাহলে রেডি হয়ে যায় নতুন খেলার জন্য। কালকে থেকে আবার খেলা শুরু হবে। কালকে কার উইকেট হারিয়ে যায় সেটা দেখতে থাক। কথাটা বলে ডেথ ডেভিল ফোন কেটে দেন। এদিকে জয়নাল মাথায় হাত দিয়ে বসে পড়ে। জয়নাল ফোন নিয়ে তার বসকে কল দিল আর বলল, বস অনেক বড় সমস্যা হয়ে গেছে। রাজকে যে আমার মারার জন্য লোক পাঠিয়েছিলাম সেটা ডেড ডেভিল কি করে জেনে গেছে, এবং আমাদের করা প্ল্যানের ভিডিও রাজকে দেখিয়ে দিবে। কি করব এখন বস? সবকিছু যে হাতের বাইরে চলে যাচ্ছে। কিছুই হাতের বাইরে যেতে দেব না। এবার সময় হয়ে গেছে আমাদের বিগ বসের বাইরে আসার। বিগ বস মানে? আমার বস পুরোপুরি মাফিয়া জগতের কিং, বিগ বস। সে খুব তাড়াতাড়ি আসছে, বাংলাদেশে আসছে। কবে আসবেন বস? খুব তাড়াতাড়ি। বস ফোন কেটে দিল। বিগ বসের নাম্বার। বিগ বস কল রিসিভ করতেই বস সালাম দিয়ে বলল, আপনাকে একবার বাংলাদেশে আসতে হবে। ডেথ ডেভিল আর রাজ আমাদের দম বন্ধ করে দিচ্ছে, আর আমাদের সকল কিছু বন্ধ হয়ে যাচ্ছে। বসের কথাগুলো শুনে বিগ বস কল কেটে দিল। পরের দিন সকালে রাহুল নাস্তা করে তার প্রিয় বাইক ইয়ামা R15 নিয়ে বেরিয়ে পড়ে। রাহুলকে বাইকে ভার্সিটিতে আসতে দেখে সবাই অবাক হয়ে যায়। অর্পা আর মিথিলা রিদিতাকে ধাক্কা দিয়ে সামনে তাকাতেই বলে, রিদিতাও সবার মতো অবাক হয়ে যায়। রাহুল বাইক পার্ক করে চলে যায় ডলি, আরিফ আর শাকিলের পাশে। রাহুল গিয়ে বসতেই শাকিল বলে, ভাইরে ভাই কি এন্ট্রি নিলি রে? রাহুল, তোকে পুরো আল্লু অর্জুনের মতো লাগছে রে। আই এম ইমপ্রেসড। এত ঢং করিস না, ভার্সিটির সকল মেয়ে ইমপ্রেসড হয়ে গেছে। দেখ সবাই কেমন করে তাকিয়ে আছে, মনে হচ্ছে রাহুলকে গিলে ফেলবে। এই শালা, তোর হাতে আর মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে? আরে অ্যাক্সিডেন্ট করেছিলাম তাই এমন হয়ে গেছে। সবাই মিলে কথা বলছিল। তখন রিদিতা তার বন্ধুরা আসে। রিদিতা রাহুলের পাশে বসে। তখন রাহুল সেখান থেকে উঠে পড়ে, ক্লাসের দিকে হাঁটা দিল। শাকিল বলে, কি রে রাহুল, চলে যাচ্ছিস যে? ক্লাসে যাব, সময় হয়ে গেছে। আরে আরো 10 মিনিট বাকি আছে তো ক্লাসের।
তোরা 10 মিনিট কথা বলে আয়, আমি ক্লাসে আছি। রাহুল কথাগুলো বলে চলে যায়। রিদিতা তাকিয়ে আছে রাহুলের যাওয়ার দিকে। সবাই আরো কিছু সময় কথা বলে ক্লাসে চলে যায়। আরিফ, শাকিল আর ডলি রাহুলের পাশে বসে। তখন ডলি বলে, এভাবে চলে এলি কেন? সবাই মিলে কত মজা করলাম, তুই ছিলিস না? ক্লাস ছুটি হওয়ার পর থাকিস, রিদিতা কি জানি ট্রিট দিবে। রাহুল একবার শাকিল আর একবার রিদিতার দিকে তাকায়। রাহুল দেখতে পায় রিদিতা কেমন করে তাকিয়ে আছে। তোরা খেয়ে নিস ট্রিট। আমি আমার জীবনের সেরা ট্রিট পেয়ে গেছি। কিছু সময় পর ক্লাসে এসে ক্লাস নেওয়া শুরু করেন। ক্লাস শেষে স্যার যখন ক্লাস থেকে বের হয়ে যাবেন তখন স্যার রাহুলকে উদ্দেশ্য করে বলেন, রাহুল, এখন ক্লাস শেষ করে আমার রুমে এসে একবার দেখা করবে। আচ্ছা। রাহুল ক্লাস শেষ করে স্যারের পিছু পিছু চলে যায়। রিদিতা শাকিল আর আরিফের কাছে এসে বলে, কি বলছিস তোরা রাহুলকে? বলেছি। কি বলেছো? তোরা খেয়ে নিস ট্রিট। আমি আমার জীবনের সেরা ট্রিট পেয়ে গেছি। কিসের ট্রিট? এর কথা বললো। আচ্ছা। রাহুল স্যারের সাথে তার রুমে চলে যায়। তখন স্যার রাহুলকে কিছু ছবি আর কয়েকটা ফাইল এগিয়ে দিয়ে বলেন, রাজ, এগুলো দেখো তুমি। রাজ মানে? রাহুল, আমি তোমার সম্পর্কে সব জানি। রাহুল, আমার এই শিক্ষকতার পেশার আড়ালে একটা পরিচয় আছে যা কেউ জানে না। কি পরিচয় স্যার? আমি একজন ইন্টারপোল অফিসার। আমি জানি তুমি একজন হ্যাকার আর ড্রাগন টিমের লিডার। স্যার, এই ছবিগুলো প্রায় সবাইকে আমি মেরে ফেলা হয়েছে, তো আর কয়েকজন বাকি আছে। তবে ওদের সবার বস মাফিয়া জগতের বর্তমান কিং বিগ বস খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসছে, আর তার লক্ষ্য হলো তোমায় এবং ডেথ ডেভিলকে হত্যা করা। আমি আমার সোর্সের কাছ থেকে জানতে পেরেছি তোমাকে এখন সাবধানে থাকতে হবে। স্যার, সাবধানে তোরা থাকবে। ওই বিগ বস বাংলাদেশে এসে অনেক ভুল করেছে, যা সে তার প্রাণের মূল্য দিয়ে বুঝবে। মানে? দেয়ার ইজ পারহ্যাপস নো গ্রেটার মিস্টারি দ্যান দ্য সি অ্যান্ড নো গ্রেটার মিস্টারি দ্যান এ লস্ট শিপ। আসি স্যার। রাহুল কথাগুলো বলে রুম থেকে বের হয়ে যায়। আর স্যার রাহুলের এমন রহস্যময় কথা শুনে কথাটার মানে বোঝার চেষ্টা করছেন। রাহুল ক্লাসে এসে শাকিল আর আরিফের সাথে বসে পড়ে। কি রে, স্যার কেন ডাকলো? আমার এই অবস্থা হলো কি করে সেটা জানার জন্য। ও আচ্ছা। কিছুক্ষণ পর স্যার ক্লাসে এসে নেওয়া শুরু করে। ক্লাস শেষ করে স্যার চলে যান। রাহুল ক্লাস থেকে বের হয়ে তার বাইকের কাছে এসে বাইক নিয়ে যেই বের হবে ভার্সিটি থেকে, তখন রিদিতা রাহুলের সামনে এসে বলে, কি ব্যাপার, কোথায় আছো তুমি? হাওয়া খেতে যাচ্ছি। আপনার কোনো সমস্যা? শাকিল আর আরিফ কিছু বলেনি? বলেছে। তাহলে চলে যাচ্ছ যে? জীবনে অনেক ট্রিট পেয়েছি, আর কয়েকদিন আগেই তো আপনার কাছ থেকে সেরা ট্রিট পেয়েছি। আর ট্রিট লাগবে না। আসলে আমি... রাহুল কথাগুলো বলেই চলে যায় বাইক নিয়ে ভার্সিটি থেকে। রিদিতা যখন হাঁটছিল আনমনেই, তখন ডনি রিদিতার সামনে এসে রিদিতার হাত ধরে বলে, জানেমন, কি খবর তোমার? একা কেন হাঁটছো? আমার সাথে নিয়ে তো হাঁটতে পারো। জনি, কি বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? আমার হাত ছাড় বলছি। আমার সবকিছু ঠিক আছে, তবে আমাদের বিয়ের পর কিছু ঠিক থাকবে না। আমাদের বিয়ে মানে? তোমার আর আমার বিয়ে, জানেমন। তোর মতো একটা নেশাখোর আর গাঁজাখোর ছেলেকে আমি বিয়ে করব? দেখ, আমার এমনিতেই মনটা ভালো না, তাই উল্টা পাল্টা না বকে এখান থেকে চলে যা, এটাই ভালো হবে। চলো আমার সাথে, তোমার মন ভালো হয়ে যাবে। আর কয়েকদিন পরেই তো আমাদের বিয়ে হয়ে যাবে। বলছি না তোকে আমার সামনে থেকে চলে যেতে, তাহলে কেন শুনছিস না? তোর মতো একটা অপরাধী ছেলেকে কে বিয়ে করবে? তোর বাপ এক সন্ত্রাসী আর তুই হলি আরেক সন্ত্রাসী, আর তোকে করব আমি বিয়ে? আরে আমার দিন এতই খারাপ আসেনি যে তোকে বিয়ে করব। রিদিতা কথাগুলো বলে চলে যায় সেখান থেকে। আর ডনি অগ্নি চোখে তাকিয়ে আছে রিদিতা যাওয়ার দিকে। রিদিতা সবার সাথে কথা বলে চলে যায় তার বাসায়। বিকেল বেলা রাহুল তার বাসা থেকে বের হয়ে চলে যায় তার বাবা মা আর বোনের কবর দেখতে। সেখানে কিছু সময় অতিবাহিত করে রাহুল যখন বের হয়ে দেখতে পায় রিদিতা তার দিকে এগিয়ে আসছে, তখন রাহুল কোনো কথা না বলে তার বাইকের কাছে এসে যে ব্যাগ ঘুরে স্টার্ট দিবে, তখনই শুনতে পায় রিদিতার চিৎকার। রাহুল পেছনে তাকিয়ে দেখতে পায় একটা কালো গাড়ি রিদিতাকে কয়েকজন মিলে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। রাহুল বাইক থেকে নেমে যখন দৌড় শুরু করবে, তখনই লোকগুলো রিদিতাকে গাড়িতে নিয়ে চলে যাচ্ছিল। রাহুল তার বাইকের কাছে এসে বাইক স্টার্ট দিয়ে ওই গাড়ির পিছু নিল। এদিকে রিদিতা চিৎকার করে যাচ্ছে, কিন্তু কেউ চিৎকার শুনছে না। কিছু দূর যাওয়ার পর রাহুল দেখতে পায় গাড়িটা একটা জঙ্গলে প্রবেশ করছে। রাহুলও গাড়ির পেছু নিল। রাহুল একটা পুরোনো বাড়ির সামনে গাড়িটাকে দাঁড়িয়ে করাই আছে। দেখতে পায় রাহুল বাইক থেকে নেমে ভেতরে প্রবেশ করতে রিদিতা চিৎকার শুনতে পায়। রাহুল ভেতরে ঢুকে দেখতে পায় ড্রাগস, গাঁজা
আফিম সহ আরো অনেক মাদকদ্রব্য এখানে ছোট ছোট করে প্যাকেট করা হচ্ছে। রাহুলকে দেখে রিদিতা চিৎকার করে আর বলে, রাহুল, রাহুল, রাজ দা হ্যাকার, চলে আসছিস এখানে মরার জন্য? ভালো হয়েছে, তোকে মেরে আমি আমার বিয়েটাও সেরে নেব। তোর মতো বিড়াল করবে বাঘের শিকার? বাঘকে শিকার করা এত সহজ নয়। বাঘ সব জায়গাতেই রাজত্ব করে বেড়ায়, সেটা হোক নিজের এলাকায় বা বিড়ালের এলাকায়। কে আসল বাঘ আর কে বিড়াল এখন সেটা বোঝা যাবে। এই মার শাল্লাকে। ডনির কথা শুনে ডনির লোকেরা যখন রাহুলকে মারার জন্য লাঠি, হকি স্টিক, পাইপ নিয়ে এগিয়ে আসে, রাহুল, ডনি ও সবার দিকে তাকিয়ে বলে ওঠে, এই 30 জন আমায় মারবে? কেন, বেশি মনে হচ্ছে তোর কাছে? এরা করবো বাঘকে শিকার। আরে এরা তো নিজেই বাঘের শিকারে পরিণত হবে। রাজ কথাটা বলেই এক এক করে সবাইকে মারতে থাকে। 5 মিনিটের ভেতরেই ডনির সকল লোক মাটিতে শুয়ে পড়ে আর রাহুল রক্তাক্ত চোখে ডনির দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়ে যাচ্ছে। ডনি রাজের এমন চেহারা দেখে কয়েক পা পিছিয়ে যায়। তখন ডনি বলে, তো তুই তুই নিয়ে যা এই মেয়েকে আর আমাকে ছেড়ে দে। আমার ভুল হয়ে গেছে, আমি ওর বাঁধন খুলে দিচ্ছি। ডনি কথাগুলো বলে রিদিতার বাঁধন খুলে দিল। রিদিতা ভয়ে ভয়ে রাহুলের পাশে এসে দাঁড়ায়। রাহুল সিগারেটটা শেষ করে রিদিতাকে নিয়ে কয়েক পা এগিয়ে যেতেই রাহুল তার বাম হাত দিয়ে পেছন থেকে আসা রড আটকিয়ে দিল। রিদিতা কয়েক পা সরিয়ে যায়। তখন রাহুল হাসতে হাসতে বলে, হা হা হা, বলেছিলাম না তুই বিড়ালের বাচ্চা, দেখ তুই নিজেই প্রমাণ দিয়ে দিলি। তোর বাপ তোকে বিশ্বাস করেছে বলে আমি তোকে বিশ্বাস করবো, এটা তুই ভাবলি কি করে? আমি জানতাম তুই পিছন থেকে আঘাত করবি আর তুই করে ফেললি। রিদিতা, বাইরে যাও। রাহুলের কথা শুনে রিদিতা চলে যায় বাড়ির বাইরে। আর রাহুল ডনির দিকে এগিয়ে গিয়ে বলে ওঠে, হ্যাকার আর ডেভিল এক হয়ে গেলে এর পরিণাম কি হবে সেটা তোর বাপ এখন বুঝতে পারবে। বাই বাই। কথাটা বলে রাহুল ডনির বুকে তার পিস্তলের সকল গুলি লোড করে দিল আর ডনি মাটিতে শুয়ে পড়ে। রাহুল তার ফোন বের করে একটা নাম্বারে কল দিয়ে ঠিকানা দিয়ে দিল। তারপর বের হয়ে যায় বাড়ি থেকে। রাহুল বাইকের কাছে এসে বাইকে স্টার্ট দিল আর রিদিতা বাইকের পেছনে বসে রাহুলকে জড়িয়ে ধরে। তখন রাহুল বলে, কি হচ্ছেটা কি? জড়িয়ে ধরছেন কেন? বাইকে উঠলে আমার ভয় করে, তাই জড়িয়ে ধরছি। বাইকের দুই পাশে রড লাগানো আছে, সেগুলো ধরে বসুন, আমায় ধরা লাগবে না। জড়িয়ে ধরলে কোন মহাভারত অশুদ্ধ হবে শুনি? আপনার মতো বড়লোকদের মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আসলে রাহুল তার কানে এয়ারপড লাগিয়ে বাইক চালানো শুরু করলো। কিছু সময় পর বাইক এসে থামে রিদিতাদের বাসার সামনে। রিদিতা বাইক থেকে নেমে যায় আর রাহুল বাইক টান দিয়ে চলে যায়। রিদিতা তার বাসায় চলে যায়। তখন রিদিতার বাবা রিদিতাকে বলে, কোথায় ছিলে তুমি আর কয়েকটা বাজে এখন? আসলে বাবা আজকে। আচ্ছা, তুমি তোমার রুমে যাও। এদিকে জয়নাল মাথায় হাত দিয়ে বসে আছে তার ছেলের লাশের সামনে। তার ছেলের পুরো শরীরকে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে আর বুকে লেখা হয়েছে দ্য ডেথ ডেভিল। জয়নাল তার ছেলের কবরে মাটি দেওয়ার সময় বলে, দি ডেড ডেভিল, তোকে আমি এমন যন্ত্রণাদায়ক মৃত্যু দিব যা তুই নিজেই কল্পনা করতে পারবি না। আমাদের ছেলের হত্যার প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। রাতের বেলা জয়নাল আর বস বসে আছে বিগ বসের সামনে। জয়নাল কান্না করেই যাচ্ছে আর বস তাকে শান্ত করার চেষ্টা করছে। তখন বিগ বস বলে উঠে, জয়নাল, চিন্তা করিস না। ডনি যেমন তোর ছেলে ছিল তেমনি আমার ভাতিজা ছিল। আমার ভাতিজার হত্যার বিচার আমি নেব খুব তাড়াতাড়ি। আগে আমাদের ডেড ডেভিলকে খুঁজে বের করতে হবে, তারপর খেলা শুরু করতে হবে। না ভাই, প্রথমে ওই এমপি আর এমপির মেয়েকে মারতে হবে, তারপর তার মেয়ে ওই রাজ, আর সর্বশেষে ডেড ডেভিলকে মারবো। চিন্তা করিস না, কালকে রাতেই এমপির গেম ওভার হয়ে যাবে। পরের দিন সকালে রাহুল ভার্সিটিতে এসে সবার সাথে কথা বলছিল। তখনই রিদিতা কোথা থেকে এসে রাহুলের পাশে বসে পড়ে। রাহুল যখন উঠে যাবে তখন রিদিতা রাহুলের ডান হাত ধরে রাহুলকে বসিয়ে দেয়। রাহুল নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে যায় ক্লাসে আর রিদিতা মন খারাপ করে বসে পড়ে সেখানে। ক্লাস শেষ করে রাহুল যখন বের হয় তখন দেখতে পায় রিদিতা আগের জায়গায় বসে আছে। রাহুল সেদিকে না তাকিয়ে তার বাইকের কাছে চলে যায়। রিদিতা রাহুলের বাইকের সামনে এসে দাঁড়ায়। তখন রাহুল বলে, সরুন, আমি যাব। আমিও যাব। কোথায় যাবেন আপনি? বাসায় যাব। নিজের গাড়িতে করে যান না? না, তোমার বাইকে করে যাব আমি। আপনি না বাইকে উঠতে ভয় পান, তাহলে? তোমার বাইকের দুই পাশে রড আছে না, ওইগুলো ধরে বসবো কোনো। রিদিতা আর কোনো কথা বলতে পারলো না। রিদিতা রাহুলের উপরে পড়ে যায়। রাহুল রিদিতাকে পড়তে দেখে ধরে ফেলে আর রাহুল বলে, রিদিতা, কি হচ্ছে এটা কি? আরে উঠুন না, এসব কি হচ্ছে? সবাই দেখছে কিন্তু। রাহুল এগুলো বলছে কিন্তু রিদিতার কোনো সারা শব্দ নেই। রাহুল যখন রিদিতার পিঠে হাত দিয়ে ধাক্কা দিবে তখন রাহুল রিদিতার পিঠে ভিজে কিছু অনুভব করতে পারে। রাহুল তার হাত সামনে আনতেই দেখতে পায় রিদিতার পিঠে রক্ত। রাহুল তাড়াতাড়ি করে রিদিতার পিঠের দিকে তাকিয়ে দেখতে পায়
দুটো গুলির চিহ্ন। রাহুল চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পায় না। শাকিল, আরিফ, অর্পা আর মিথিলা সহ সবাই রাহুলের কাছে চলে আসে। সবাই ধরাধরি করে ভার্সিটির একটা গাড়ি করে রিদিতাকে নিয়ে হসপিটালে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার রিদিতাকে পরীক্ষা করে তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিয়ে যায়। রাহুল কল দিয়ে শরীফ খানকে জানিয়ে দিল। সবাই অপেক্ষা করছে অপারেশন থিয়েটারের বাইরে। এইদিকে জয়নাল বস আর বিগ বসকে বলছে, আবার ওই রাহুল রাজকে ফাঁসিয়ে দিয়ে এমপিকে মেরে দিব, তারপর রেড ডেভিলের পালা, এরপর এই বাংলাদেশের আমার রাজত্ব, আমার ব্যবসা ছড়িয়ে পড়বে। বস, কি প্ল্যানটাই না করলেন, এক ঢেলে দুই পাখি শিকার। এখন ডেড ডেভিলকে মেরে আমার ছেলের হত্যার প্রতিশোধ নেওয়া বাকি। এদিকে রাহুল বসে আছে অপারেশন থিয়েটারের বাইরে। শরীফ খান কান্না করেই যাচ্ছে। অর্পা, মিথিলা, ডলি, আরিফ, শাকিল সবাই দাঁড়িয়ে আছে। তখন রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করে বলে ওঠে, হ্যাঁ সীমান্ত বল। ভাইয়া যে শরীফ ভাইয়ের মেয়েকে গুলি করেছিল তাকে পেয়ে গেছি, এখন কি করব? তুই ওই কুত্তার বাচ্চাকে আমার সেলে নিয়ে যা, আমি আসছি। রাহুল কথাটা বলে ফোন রেখে সবার উদ্দেশ্যে বলে ওঠে, তোরা সবাই এখানে থাক, আমি আমার একটা কাজ শেষ করে আসছি। আর আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, ধৈর্য ধরুন। রাহুল বেরিয়ে পড়ে তার টর্চার সেলের উদ্দেশ্যে। রাহুল সেখানে পৌঁছেই দেখতে পায় একটা ছেলেকে বেঁধে রাখা হয়েছে। রাহুল কোনো কথা ছাড়াই ছেলেটাকে গিয়ে মারতে থাকে। মারতে মারতে ছেলেটার অবস্থা খারাপ করে দিল রাহুল। রাহুল চেয়ার টেনে ছেলেটার সামনে বসে বলে, বল তোকে কে এই কাজ করতে বলেছে? ছেলেটা কোনো কথা বলছে না, শুধু হেসে যাচ্ছে। এটা দেখে রাহুলের রাগের পরিমাণ আরো বেড়ে যায়। রাহুল যখন ছেলেটাকে মারতে যাবে তখন রাহুলের ফোন বেজে ওঠে। ছেলেটা বলে, নে তাড়াতাড়ি ফোন রিসিভ কর, তোর জন্য সুখবর আছে। তাড়াতাড়ি রিসিভ করো, না হলে যে ফোন করেছে সেও মারা যাবে। রাহুল ফোন বের করে দেখতে পায় আরিফকের কল। রাহুল কল রিসিভ করতে আরিফ কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, বন্ধু, আমাদের তুই বাঁচা বন্ধু, ওরা আমাদের মেরে ফেলবে। হাসপাতালে সবাইকে আর কি আরিফ, কি হয়েছে বল আমাকে। বন্ধু, রিজিতের বাবাকে ওরা মেরে ফেলেছে। আমরা অপারেশন থিয়েটারে লুকিয়ে আছি, ওরা দরজা ভাঙার চেষ্টা করছে। তুই তাড়াতাড়ি চলে আয়, রিজিতের অপারেশন মাঝপথে থেমে গেছে, ওরা পাওয়ার সাপ্লাই অফ করে দিয়েছে। বন্ধু, সবাই ভয় পেয়ে আছে অনেক, তুই তাড়াতাড়ি চলে আয়। তোরা টেনশন করিস না, আমি আসছি, তোদের কিছু হবে না আমি থাকতে। রাহুল ফোন রেখে যেই বের হতে যাবে তখন ছেলেটা হাসতে হাসতে বলে, সব কটা মারা যাবে, এখন একটাকেও জীবিত পাবি না তুই। রাহুল পাশে থাকা একটা হাতুড়ি দিয়ে ছেলেটার মাথায় আঘাত করতেই ছেলেটা নিস্তব্ধ হয়ে যায়। সীমান্ত, তাড়াতাড়ি করে হাসপাতালে চল। রাহুল আর সীমান্ত হাসপাতালে পৌঁছে যায়। সীমান্ত গিয়ে পাওয়ার সাপ্লাই রুম খুঁজে পাওয়ার সুইচ অন করে দেয়। তখন রাহুল আর সীমান্ত দেখতে পায় হাসপাতালের পরিণত হয়েছে মর্গে। হাসপাতালে জুড়ে রক্ত আর রক্ত। রাহুল আর সীমান্ত তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারের সামনে গিয়ে দেখতে পায় শরীফ আঙ্কেল আর কয়েকজন নার্সের মরদেহ পড়ে আছে অপারেশন থিয়েটারের বাইরে। রাহুল শরীফ খানের লাশের সামনে গিয়ে শরীফ আঙ্কেল ডাকতেই থাকে। আঙ্কেল, আঙ্কেল। কোনো শব্দ নেই। সীমান্ত সহ বাকি সবাই পুরো হাসপাতাল খুঁজেও কাউকে পাচ্ছে না। রাহুল শরীফ খানের লাশ ধরে বসেছিল। হঠাৎ করেই শরীফ খান শব্দ করে ওঠেন আর বলেন, রাজ, আমার সময় শেষ হয়ে এসেছে রে। আমার মেয়েটা অনাথ হয়ে গেল। বাবা, তুই আমায় কথা দে, তুই ওদেরকে ছাড়বি না। বল বাবা, বল বাবা। হ্যাঁ আঙ্কেল, আমি কাউকে ছাড়বো না, তোমার আর তোমার কিছু হবে না। এই তাড়াতাড়ি করে ডাক্তারকে ডাক্তার তোরা। না বাবা, আমি সময় শেষ, তুই আমার মেয়েটাকে তোর সাথে রাখিস। আমার মেয়েটাকে আমি তোর হাতে তুলে দিলাম, তুই এখনো। আর কোনো কথা বলতে না পারেনি শরীফ খান। তখন সীমান্ত রাহুলের কাছে এসে বলে, ভাই, পুরো হাসপাতালে খুঁজে কাউকে পাইনি, মনে হয় ওরা চলে গেছে এখান থেকে। রাহুল সহ সবাই অপারেশন থিয়েটারের সমানে গিয়ে দেখতে পায় অপারেশন থিয়েটারের ভেতর থেকে বন্ধ। রাহুল কল দিল আরিফের নাম্বারে, কিন্তু কেউ রিসিভ করছে না। রাহুলের টেনশন যেন বেড়েই যাচ্ছে। রাহুল একের পর এক ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু রিসিভ হচ্ছে না। রাহুল সীমান্তকে বলে দরজা ভাঙার জন্য, আর এদিকে রাহুল ফোন দিয়ে যাচ্ছে। হঠাৎ করে ফোন রিসিভ হতে রাহুল বলে ওঠে, হ্যাঁ আরিফ, তোরা কোথায়? আমি অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছি, তোরা কই? বন্ধুরে। শাকিল, কি হয়েছে? কান্না করছিস কেন তুই? দরজা খোল তাড়াতাড়ি। কিছু সময় পর শাকিল এসে পাশের একটা রুমের দরজা খুলে দিল। রাহুল সীমান্ত ভিতরে ঢুকে দেখতে পায় সবাই একটা লাশ ঘিরে রেখেছে আর কান্না করছে। রাহুল ধীর পায়ে এগিয়ে যায় সামনের দিকে। রাহুল সামনে যেয়ে লাশের দিকে তাকাতেই থমকে যায়। রাহুল লাশের সামনে যেয়ে বলে ওঠে, আরিফ, এ আরিফ, কথা বল, দেখ আমি এসেছি তো তোকে বাঁচানোর জন্য। কি রে, কথা বলছিস না যে? এই আরিফ। রাহুল আরিফের লাশকে জড়িয়ে ধরে কান্না করছে আর চিৎকার করছে, কিন্তু আরিফ নিশ্চুপ। আরিফ পৃথিবী ছেড়ে চলে গেছে। আরিফ পৃথিবীর মায়া ছেড়ে পাড়ি দিয়েছে পরপার যাত্রায়। কি করে এসব হলো? আমরা যখন অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছিলাম তখনই বাইরে গুলির আওয়াজ শুনতে পাই।
কিছু বুঝে ওঠার আগেই জয়নাল ও দুইজন পিস্তল হাতে তাদের লোক নিয়ে আমাদের সামনে চলে আসে। আমরা কিছু বুঝে উঠতে পারছিলাম না। তখনই আঙ্কেল সামনে গিয়ে ওদের সাথে কথা বলতে যাবে, তার আগেই ওরা অপারেশন থিয়েটারে ঢোকার চেষ্টা করে। তখন আমরা সবাই অপারেশন থিয়েটারে ঢুকে পড়ি। আঙ্কেল যখন আসতে যাবে তার আগেই ওরা আঙ্কেলকে লক্ষ্য করে গুলি করে। আর আঙ্কেল, আরিফের এমন অবস্থা হলো কি করে? রিদিতাই বা কোথায়? আমাদের ফোনের আলোতে রিদিতার অপারেশন করা হয়। অপারেশনের শেষে প্রয়োজন হয় রক্তের, যা পাশের একটা রুমে ছিল, কিন্তু কেউ ভয়ে যাচ্ছিল না। তখন আরিফ সাহস করে চলে যায়। আর আরিফ যখন ফিরে আসে তখন আমরা আরিফের শরীরে গুলির চিহ্ন দেখতে পাই। ডাক্তাররা কিছু করার আগে আরিফ আমাদের ছেড়ে চলে যায় বহু দূরে। অপারেশন থিয়েটারের দরজা ভেঙে ওরা রিধিতাকে নিয়ে যায় আর আমাদের ভয় দেখিয়ে চলে যায় ওরা। রাহুল যখন সব শুনছিল তখনই রাহুলের ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করে আর ওপাশ থেকে বলে ওঠে, আর রাহুল রাজ বা ডেড ডেভিল নিয়ে যা তোর হৃদিকাকে। 2 ঘন্টার ভিতরে খুঁজে বের করতে পারলে বেঁচে যাবে, না হলে ওই মেয়ে মারা যাবে। আমাদের থেকে সকল ইনফরমেশন চুরি করে নিয়েছিলি, তাই না? চিন্তা করিস না, ডাক্তার ওখানে আছে। তুই ইনফরমেশন দিয়ে দিলেই মেয়েটা বেঁচে যাবে। এবার দেখি তুই কি করতে পারিস। হা হা হা। বিগ বসের হাসির সাথে সংযুক্ত হয় আরেকটা হাসি। হাসি শুনে বিগ বস হাসি থামিয়ে দিল। রাহুল হাসতে হাসতে বলে ওঠে, ওই মেয়ে মরলে তো আমার কিছু না, মেয়েটা মরলে ক্ষতি হবে তোদের। মানে হলো মেয়েটার ফেসবুক অ্যাকাউন্টে আমি সকল ইনফরমেশন সেভ করে রেখেছি আর টাইমার দিয়েছি আজকে সন্ধ্যা 7টা। মেয়েটা যদি মারা যায় তাহলে তোদের আসল চেহারা সবার সামনে চলে আসবে। মনে করিস না মেয়েটার অ্যাকাউন্টে ঢুকে অফ করে দিবি। এটা আবার সৃষ্টি করা। সো আমি মেয়েটার একটা কোড দিয়ে অ্যাক্টিভেট করে রেখেছি, যা মেয়েটা ছাড়া কেউ জানে না। এখন একমাত্র মেয়েটাই পারে তোদের বাঁচাতে। এখন তোর চিন্তা কর, মেয়েটা মরবে না বাঁচবে। টিক ঠক টিক ঠক, হা 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 হা। রাহুলের এমন কথা শুনে শাকিল, সীমান্ত সহ সবাই অবাক হয়ে যায়। এদিকে বিগ বস তার লোকদের উদ্দেশ্য করে বলে মেয়েটাকে এখানে নিয়ে আসার জন্য আর ডাক্তারটাকে মেয়েটাকে সুস্থ করে তোলার জন্য। বস কি করছেনটা কি আপনি? মেয়েটা মরে গেলেই তো ভালো। তোদের এত কথা বলতে কে বলেছে? একটু চুপ থাক না। আবার রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করতে চাচা বলে ওঠে, রাহুল, হৃদিতা মামনিকে দেখলাম স্ট্রেচারে করে কয়েকটা লোক আমাদের ওই পুরাতন বাংলোতে নিয়ে গেছে, আর সবার সাথে অনেক অস্ত্র আছে। আর এখন দেখলাম কয়েকটা অ্যাম্বুলেন্স আর কয়েকজন ডাক্তার নিয়ে আসা হয়েছে। ধন্যবাদ চাচা, তুমি চিন্তা করো না, রিদিতার কিছু হবে না। সীমান্ত, চলো খেলা শুরু করতে হবে, অনেকদিন হলো খেলা হয়নি। শাকিল, সবাইকে নিয়ে তুই যা আর জানাজার ব্যবস্থা কর, আমরা দাফনের আগে ফিরে আসবো। রাহুল কথাগুলো বলে তার লোকদেরকে নিয়ে বেরিয়ে পড়ে চাচার দেওয়া ঠিকানায়। রাহুল বাইরে থেকে সমস্ত কিছু একবার পর্যবেক্ষণ করে বলে ওঠে, সীমান্ত, আমরা 2 দিক থেকে আক্রমণ করব। আমি সামনে থেকে আর তুই পিছন থেকে করবি। আমার সাথে কোনো লোক নিব না। তুই সবাইকে নিয়ে পিছন থেকে ভিতরে প্রবেশ করবি। ভাই, আপনি একা? চিন্তা নেই, তোরা তোদের পজিশন নিয়ে নে। রাহুল কথাগুলো বলে ভেতরে ঢুকে পড়ে। রাহুল একজন একজন করে সবাইকে মারতে থাকে আর পেছন দিক দিয়ে সীমান্ত তার লোক নিয়ে নিয়ে মারতে থাকে সবাইকে। রাহুল যখন সিঁড়ি বেয়ে উঠছিল তখন জয়নাল দেখেনি এবং গুলি করে শুরু করে। রাহুল লুকিয়ে পড়ে আড়ালে। 2 পক্ষের গোলাগুলি শুরু হয়। রাহুলের কয়েকজন লোক মারা যায়, তবে জয়নালও বিগ বসের সকল লোক মারা যায়। বিগ বস কোনো উপায় না পেয়ে বলে ওঠে, ওই মেয়েকে মেরে ফেলতে হবে। এমনি যখন বাঁচবে না তাহলে মেয়েটাকে মেরে ফেল। আমি আগেই বলেছিলাম মেয়েটাকে মেরে ফেলতে, আপনি শুনেননি? রিদিতাকে যখন মারতে যাবে তখন রাহুল সামনে আসে আর বলে ওঠে, আমি এখানে আসার আগেই ওরে তোরা না মেরেই তোরা অনেক বড় ভুল করেছিস। আর আমি এখানে থাকতে তোরা একে মারবি কি করে? মানে? তোদের বোকা বানালাম আমি। সমস্ত ইনফরমেশন ইন্টারপোল অফিসারদের কাছে চলে গেছে, এখন তোরা মারা পড়বি। এই এদের সব কয়টাকে এখানে বেঁধে ফেল। এত সহজ আমাদের মারা? দেখবি, দাঁড়া, সীমান্ত রিদিতাকে নিয়ে যা তো। রাহুলের কথা শুনে সীমান্ত সহ কয়েকজন এসে রিদিতাকে নিয়ে যায় একটা গাড়ি করে হাসপাতালে। রাহুল পিস্তল ঘুরিয়ে কিছু বলবে তার আগেই জয়নাল বলে ওঠে, তুই কিন্তু আমাদের সাথে টক্কর নিয়ে তোর মৃত্যুকে ডেকে এনেছিস। তোর সাহস থাকলে পরিচয় দে। কোন পরিচয় দিলে তুই চিনবি জয়নাল আমায়? মানে হলো আমি হলাম রাহুল রাজ। আমার ডেড ডেভিলের সাথে একজন এক্স আর্মি অফিসার। কি? হ্যাঁ রে কুত্তার বাচ্চা, তোর জন্য আমার পরিবারটা ধ্বংস হয়ে যায়। আমি হারিয়ে ফেলেছি আমার 2 বোনকে, আমার বন্ধু আরিফকে। তোর এত লোভের কারণে আমি আমার পুরো পরিবারটাকে হারিয়েছি। আরে জয়নাল, তোর কাজের জন্য তো আমি নিজের জীবন দিয়ে দিতাম, তাহলে এমনটা কেন করলি? তোদের মতো মানুষের জন্য শত শত ভাই তার বোন হারাচ্ছে, বাবা মা হারাচ্ছে তাদের ছেলে মেয়েকে। তোদের জন্য আজ সত্যিকারের ভালোবাসাগুলো হারিয়ে যাচ্ছে। তারপরও আমি তোদের ক্ষমা করে দিতে চেয়েছিলাম, কিন্তু তোরা এই দেশের ক্ষতি করার জন্য
উঠে পড়ে লাগলি। তুই তো মারা গিয়েছিলি, আরে রাখে আল্লাহ মারেকে, কথাটা তো শুনেছিস নিশ্চয়ই। কিন্তু তুই আমাদের পরিচয় পেলে কি করে? তোর ডান হাত ফারুকে মারার পর আমি ফারুকের লকার খুলে কিছু ফাইল আর ছবি পেয়েছিলাম, সেখানেই তোদের কিছু ছবি পাই। ড্রাগনের পাওয়ার তো জানিসই। তোদের পরিচয় আর তোদের খুঁজে বের করতে আমার কোনো পরিশ্রম করতে হয়নি। এবার সময় হয়ে গেছে তোদের পরপারে যাওয়ার। তুই কাদের জন্য আমাদের পিছনে লেগেছিলি? 4 বছর আগে সিনিয়র ইন্সপেক্টর সুমনার কথা মনে আছে, যাকে তোরা জোর করে ড্রাগস খাইয়ে পাগল করে দিয়েছিলি? আমার আপুটা ড্রাগসের নেশায় এতটা আসক্ত হয়ে পড়ে একসময় ড্রাগস নেবে আত্মহত্যা করে। আমার মা বাবার পর ওই আপুটাই আমায় বড় করে মানুষের মতো মানুষ তৈরি করে এবং একজন আর্মি অফিসার তৈরি করে। তোদের ব্যাপারে সব জানার পর আমি আমার সিনিয়র অফিসারদের সব জানাই এবং তারা আমার সাথে সহমত পোষণ করে। আমার ছোট বোন সীমা যখন জানতে পারলো তোদের পরিচয়, তখন তোরা সীমাকে তুলে নিয়ে ধর্ষণ করে ব্ল্যাকমেইল করতে আর নিজেদের শারীরিক চাহিদা মেটাতি। সবশেষে আমার বোনটাকে তোরা মেরে সেটা আত্মহত্যা দেখিয়ে দিলি। এবার সবকিছু হিসাব মেটাবো আমি। রাহুল একটা চাকু নিয়ে 3 জনের বুকেই আঘাত করতে লাগলো। সবার বুক ক্ষতবিক্ষত করে দিয়ে লিখে দেয় দ্য ডেথ টেবিল। বস, জয়নাল আর বিগ বস চিৎকার করছে, কিন্তু রাহুল কারো কথায় কোনো কর্ণপাত না করে বেরিয়ে যায়। রাহুলরা বাড়ি থেকে বেরিয়ে রাহুল নিজ হাতে তৈরি করা বোমটা ব্লাস্ট করে দেয়। মুহূর্তে বাড়িটাতে আগুন ধরে যায়। ব্লাস্ট হওয়ার সাথে সাথে বাড়িটাও ভেঙে পড়ে। তারপর রাহুল 2 ফোঁটা চোখের জল ফেলে আকাশের দিকে তাকিয়ে বলে, আপু তোদের হত্যার বিচার আমি নিয়েছি। আরিফ বন্ধু, আমি তোর হত্যাকারীদের শেষ করে দিয়েছি। তোরা ভালো থাকিস সবাই ওপারে। রাহুল চলে যায় আরিফ আর শরীফ খানের জানাজা শেষ করে চলে যায় হাসপাতালে গিয়ে জানতে পারে সকালে রিদিতার জ্ঞান ফিরবে। সীমান্ত সহ বাকি সবাইকে পাঠিয়ে দিল। রাহুল হাসপাতাল থেকে যায়। রাহুলের চোখটা লেগে আসছিল, তখনই নার্স এসে বলে যায় রিদিতার জ্ঞান ফিরেছে। রাহুল গিয়ে রিদিতার সাথে দেখা করে। রিদিতা সুস্থ হতে 1 মাস সময় লাগবে। রিদিতা তার বাবার এমন মৃত্যুর কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। রিদিতা এখন রাহুলদের সাথেই থাকে। রাহুলের মামা মামির কথায় রাহুল রিদিতাকে বিয়ে করতে রাজি হয়। আজকে 32শে ডিসেম্বর। রাহুল আর রিদিতার বিয়ে। এইদিকে কাজী বলছে, বাবা এবার তুমি বলো। কি বলবো? কবুল কবুল। হ্যাঁ বলছি। আবুল আবুল। আমি ওর কথা শুনে একটু রাগ দেখিয়ে বললাম, কি বলছিস তুই? এদিকে সবাই হাসছে। রিদিতা তখন বলে, তুই কবুল বলবি না আমি ওইটা করে নিব সবার সামনে? বলছি কবুল কবুল কবুল। কাজী সাহেব আর বলা লাগে কি? না বাবা, হয়ে গেছে। দোয়া করা শেষ হলে রিদিতা রাহুলের কানে কানে বলে, আজকে রুমে আয়, আমি ছুরি আর লাঠি নিয়ে অপেক্ষা করব। আমায় কষ্ট দেয়া না, রুমে আয়, বুঝতে পারবি। ইন্নালিল্লাহ, আল্লাহ কি বলছে এসব? আয় রুমে। তখন মিথিলা এসে বলে, দুলা ভাই, বিড়ালটা মারিস ভালো করে। আগুনে যা ঘি ঢেলেছি সেটা এখন অনেক গরম হয়ে ফুটছে। বিড়ালের বিয়েও হবে না। এখন সেটা বুঝতে পারছি। হে সৃষ্টিকর্তা, তুমি রহম করো আমার উপর। পাঠক আর পাঠিকাগণ দোয়া করিয়েন। আমি যাচ্ছি ঋতিকার রাগ ভাঙাতে। ভালো থাকবেন আপনারা আর আমার জন্য দোয়া করিয়েন।